কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আর আজ কাহন আপনাদের শোনাবে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি রোমহর্ষ গোয়েন্দা কাহিনী, পাথরের চোখ। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 23শে মার্চ 1916 কলকাতার ভবানীপুরে। জন্মের কয়েক বছর পরে তিনি চলে যান বার্মায়। সেখানেই তাঁর শিক্ষা ও কর্মজীবনের সূচনা। তাঁর প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বৈশালীর ভূমিকায় থাকছি আমি অপরূপা। গল্প পাঠে আর.জে. অর্ণব। অন্যান্য চরিত্রে পাপিয়া, তমজিৎ, অভিষেক, উৎপল, বুবাই, সুদীপ্ত, পার্থ, সৌরভ, রৌনক, সমীর, সৌরভ রায়, সৌমিক, কৃষ্ণময়, সিদ্ধার্থ, অর্ঘ্যমাল্য, কেয়া, সোমক এবং অর্পণ কুমার শর্মা। গল্প শুরুর আগে খুব খুব গুরুত্বপূর্ণ কথা, সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। আর সবাইকে একটাই অনুরোধ, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পাথরের চোখ। সাহিত্য দীর্ঘজীবী হোক। বৈশালী ব্যানার্জি কোচে আজ সহ অবস্থায়, হাতে একটা পত্রিকাটি খুব যে তার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হচ্ছে এমন মনে হলো না, কারণ বৈশালী মাঝে মাঝে চোখ তুলে বন্ধ জানালার দিকে দেখছে। বাইরের বিদ্যুৎ দীপ্তিতে কাঁচগুলো আলোকিত হয়ে উঠছে। বৃষ্টি নেই, শুধু উত্তাল বাতাস, মেঘের গর্জন আর নীল বিদ্যুতের ঝিলিক। তবু মন্দের ভালো, টানা 1 সপ্তাহ ধরে প্রচণ্ড দাবদাহ চলছে। এক ফোঁটা জলের জন্য হাহাকার। নলকূপের চারপাশ ঘিরে মানুষের ভিড়, প্রায় অন্ধকার ভোর থেকে গভীর রাত পর্যন্ত। বৈশালী আবার পত্রিকায় মনোনিবেশ করল। দরজার কাছে মৃদু পায়ের শব্দ শোনা গেল। মুখ না তুলেই বৈশালী জিজ্ঞেস করল, কিরে বাহাদুর? নেপালি চাকর, বয়স 15-16, ফুটফুটে চেহারা, পরিষ্কার বাংলা বলে। বাহাদুরের মাও এ বাড়িতে কাজ করেছে। বাহাদুর আছে বছর 5। এক বাবু এসেছে। বাবু? বৈশালী জানালার দিকে চোখ ফিরিয়ে ভ্রু কুঁচকে তাকালো। এই দুর্যোগে আবার কে এলো? আপনার সঙ্গে দেখা করতে চায়। নিয়ে এসো। হাতের পত্রিকাটি পাশের টেবিলের ওপর রেখে বৈশালী কাউচে হেলান দিয়ে বসল। 2-1 খুচরো চুল কপালের উপর এসে পড়েছিল। বৈশালী হাত দিয়ে সেগুলো ঠিক করে নিল। বাহাদুর বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত পরেই এক প্রৌঢ় ঘরের মধ্যে এসে দাঁড়ালো। পরনে ধুতির ওপর দামি প্রিন্স কোট, তার ওপর আড়াআড়িভাবে একটা চাদর, গৌর বর্ণ। কপালে চোখের পাশে বয়সের কুঞ্চন, চোখের তারা নীল। আপনি কি বৈশালী ব্যানার্জি? হ্যাঁ, নমস্কার, বলুন। আশ্চর্য। কি আশ্চর্য? না, আপনার বয়স আমি আরো বেশি ভেবেছিলাম। কেন? কারণ যেসব কাজের গুরুদায়িত্ব আপনি সুষ্ঠুভাবে পালন করেছেন তাতে আপনাকে পরিণত বয়স্কই মনে হয়। বৈশালী মৃদু হাসল, কোনো উত্তর দিল না। তারপর তাকে বলল, আপনি বসুন। বিপরীত দিকে রাখা একটা কাউচের ওপর প্রৌঢ় বসল। আপনি খুব দামি গাড়িতে এসেছেন বলে মনে হচ্ছে। কি করে বুঝলেন? খুব সহজে। বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালো অথচ কোনো আওয়াজ হলো না। সচরাচর দামি গাড়িতেই এটা সম্ভব, কম দামি গাড়িতে তো এটা হয় না। যাকগে, এই দুর্যোগে বেরিয়েছেন, কি ব্যাপার? বিপদ কি আর দুর্যোগ বিচার করে আসে?
তা ঠিক। তা বলুন, কি বিপদ? তবু ভদ্রলোক অল্প ইতস্তত করছে দেখে বৈশালী বুঝতে পারল তার বয়সের ওপর প্রৌঢ় সম্পূর্ণ আস্থা করতে পারছে না। আপনার কোনো অসুবিধে থাকলে দরকার নেই। না না, তা মোটেই নয়। প্রৌঢ় রীতিমতো বিব্রত হয়ে উঠল। তারপর চোখ ফিরিয়ে দরজার দিকে বার কয়েক দৃষ্টিপাত করল। বৈশালী বুঝতে পারল, তাই বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, মানে আপনি যতক্ষণ এই ঘরে আছেন ততক্ষণ কেউ আসবে না। প্রৌঢ় যেন একটু আশ্বস্ত হল। প্রিন্স কোটের ভেতরের পকেটে হাত ঢুকিয়ে ভেলভেট মোড়া একটি বস্তু বার করে টেবিলের ওপর রাখল। তারপর বৈশালীর দিকে ফিরে বলল, আমার ধৃষ্টতা মাপ করবেন, একটু দরজাটা বন্ধ করে দিয়ে আসি। ঠিক আছে, আপনি বসুন, আমি যাচ্ছি। বৈশালী ক্ষিপ্র পায়ে এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রৌঢ় এবার ভেলভেটের আবরণ খুলে ফেলল। ব্রোঞ্জের একটি ময়ূর, অপূর্ব কারুকার্য, লাল দুটি চোখ, দীর্ঘ ময়ূরপুচ্ছে নানা রঙের পাথর। বাহ, জিনিসটা তো চমৎকার। চমৎকার ছিল এক সময়ে, এখন এর কিছুই আর অবশিষ্ট নেই বৈশালী দেবী। বৈশালী এই আক্ষেপের কারণ ঠিক অনুমান করতে পারল না। প্রৌঢ় ময়ূরটি বৈশালীর দিকে এগিয়ে দিল, বলল ভালো করে ময়ূরটার চোখগুলো দেখতে। বৈশালী ময়ূরটি হাতে তুলে নিল। তারপর পাশের ড্রয়ার থেকে একটা আতশ কাঁচ বের করে কয়েক মিনিট খুব মনোযোগ সহকারে ময়ূরের চোখ দুটি নিরীক্ষণ করল। তারপর আবার টেবিলের উপর নামিয়ে রেখে বলল, একটা চোখ খুব দামি রুবির, অন্যটায় নকল কাঁচ বসানো। ঠিক বলেছেন। এরই জন্য কি আপনি আমার কাছে এসেছেন? আগে হ্যাঁ, তবে তার আগে আপনাকে পুরো ঘটনাটা শুনতে হবে। বলুন। বৈশালী কাউচে হেলান দিয়ে বসল। প্রৌঢ় কাহিনী শুরু করার মুহূর্তে দরজায় একটা শব্দ হলো। প্রৌঢ় চমকে উঠে তাড়াতাড়ি ময়ূরটিকে কোটের পকেটে পুরে ফেলল। কে? বাহাদুর আপনার জন্য চা এনেছে। চা? চা তো আমি খাই না। বেশ, কি খাবেন বলুন? কফি, কোকো, ওভালটিন সব ব্যবস্থাই আছে। না, মানে আমি দুধ খাই, তাছাড়া এখন কিছুই খাবো না। সন্ধ্যান্নেক না করে আমি কিছুই খাই না। তাহলে যদি কিছু মনে না করেন, আমি এক কাপ চা নিই। নিশ্চয়ই নিশ্চয়ই, এ কথা আবার আমাকে জিজ্ঞাসা করছেন? বৈশালী উঠে দরজা খুলে দিল। তারপর বাহাদুরের ধরে থাকা ট্রে থেকে এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে আবার কাউচে ফিরে এলো। বলুন এবার। আপনি শিলাগড়ের নাম শুনেছেন? শুনেছি। আসানসোল থেকে প্রায় 60 মাইল। একসময় প্রচুর মানুষের আনাগোনা ছিল। ঠিকই বলেছেন। আজ শিলাগড় প্রায় মরুভূমি, অন্তত আমার পক্ষে। অতীত দিনের কোনো সম্পদই তার নেই। আমরা বাজপেয়ী, বুঝলেন? বহু পুরুষ আগে সুদূর পাঞ্জাব থেকে অন্নের সন্ধানে এদেশে এসেছিলাম। আসানসোলে পাথরের বাসনের দোকান শুরু করেছিলাম। গয়া থেকে পাথর আনা হতো, একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম। এই সময়ে আশেপাশের টিলায় ভূতত্ত্ববিদরা কয়লার সন্ধান পেলেন। অবশ্য তাঁরা স্থির নিশ্চয় হতে পারেননি, কিন্তু তাতেই বণিকের দল ভিড় জমিয়ে ফেলল। সেই সময় বরাত ঠুকে আমিও একটা টিলা ইজারা নিয়ে নিলাম। এক পরিচিত জ্যোতিষী ছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন কালো রং আমার জন্মগ্রহের অনুকূলে। সেই জন্য গয়ার কালো পাথরের কারবার শুরু করেছিলাম। কয়লাও কালো। ভাগ্য সুপ্রসন্ন হতে দেরি হলো না। যে টিলাটি আমি ইজারা নিয়েছি তার চারপাশ থেকেই সবচেয়ে ভালো জাতের কয়লা বের হলো। অন্যান্য লোকেরা রীতিমতো ঈর্ষান্বিত। খুব বেশি খোঁড়ার প্রয়োজন হলো না। কতকগুলো কয়লার খাদে তার প্রয়োজন হয় না। লম্বালম্বি কয়লার স্তর চলে যায়। বুঝতে পারলাম। তার মানে কয়লা আপনাকে প্রকৃত অর্থের অধিকারী করল। আসল কথায় আসছি বৈশালী দেবী। কয়লার সঙ্গে হাজারিবাগে একটা অভ্রের খনিও কিনলাম। যদিও অভ্র কালো নয়, তবু এ কারবারেও অদৃষ্ট সুপ্রসন্ন হলো। ছেলের এ কারবারে মন গেল না, বিশেষ করে আমার স্ত্রী বিয়োগের পর। সে সময় বর্মায় চলে গেল কাঠের ব্যবসা করতে।
সেখান থেকে চিঠিপত্রে লিখল সে দেশে নানা রকমের পাথর পাওয়া যায়। পাথরের ব্যবসা শুরু করলাম। কেনা বেচা করতে করতে নিজের কিছুটা শখ জন্মে গেল এই পাথর জমানোর। আচ্ছা, এইসব পাথর কি পার্সেলই আসতো? না, দামি পাথর একটি লোক নিয়ে আসতো। কে সে লোক? আমার বড় ছেলের পরিচিত এক বর্মী, নাম মাংশান। সে এই দুটো রুবি নিয়ে এলো। এমন চমৎকার রঙের আর গঠনের রুবি আমি আর কখনো দেখিনি। ইচ্ছা করলেই রাজা রাজরার কাছে খুব চড়া দামে বিক্রি করতে পারতাম, কিন্তু কিন্তু ওই যে বললাম, রত্ন জমাবার একটা নেশা আছে, তাই কারিগর দিয়ে এই ময়ূরের দুটি চোখে দুটি রুবি লাগিয়ে নিলাম। আচ্ছা, তা ময়ূরটি কোথায় থাকতো? আমার শোবার ঘরের সিন্ধুকে। চাবি কার কাছে? একটি আমার কাছে, বাকিটা আমার স্ত্রীর কাছে। মানে আমি দ্বিতীয়বার বিয়ে করেছি। ময়ূরের একটি চোখে যে নকল পাথর বসানো হয়েছে, এটা আপনি কবে টের পেলেন? দিন 7 আগে। কি করে? এক জহুরিকে দিয়ে অন্য পাথর যাচাই করছিলাম। সেই সময় ময়ূরটা বের করে টেবিলের উপর রেখেছিলাম। একবার দেখেই কেমন সন্দেহ হলো। জহুরিকে দেখাতে নিঃসন্দেহ হলুম। আপনার স্ত্রীকে বলেছিলেন? আমার স্ত্রী এখানে নেই। ও, তিনি কতদিন নেই? প্রায় 3 মাস। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? বাইরের কোনো লোককে ময়ূরটা দেখিয়েছিলেন? হ্যাঁ, তা দেখিয়েছিলাম। এই বাড়ির লোকের মধ্যে আমার স্ত্রী, আমার ছেলে মাংশান আর কুমার বাহাদুর দেখেছে। কুমার বাহাদুরকে? রতনপুরের কুমার বাহাদুর। তারও খুব রত্নের নেশা। আমার কাছ থেকে অনেকবার পাথর কিনেছেন। আচ্ছা, আপনি কি পুলিশে খবর দিয়েছেন? না, এ ব্যাপার আর পুলিশকে কি জানাবো? পুলিশ এসেই তো হাঙ্গামা বাঁধাবে। কোথা থেকে এসব রত্ন কিনেছি তার কৈফিয়ত চেয়ে বসবে। বেশ, কৈফিয়ত দেওয়ার পক্ষে অসুবিধেজনক এমন রত্ন তার মানে আপনার কাছে আছে। আমার একবার শিলাগড় যাওয়া প্রয়োজন। বেশ তো, কবে কখন যাবেন বলুন, আমি গাড়ি পাঠিয়ে দেব। খুব দেরি করতে চাই না। ধরুন যদি পরশু যাই? কোনো অসুবিধে নেই। কখন শুধু সেটা বলুন। খুব ভোরে রওনা দিলেই ভালো হবে, তাই না? তাহলে এক কাজ করব, কাল রাত্রে গাড়ি পাঠিয়ে দেব। না না, আপনাকে গাড়ি পাঠাতে হবে না, আমি নিজের গাড়িতেই যাব। কিন্তু আপনি ভুবন নিবাস চিনবেন কি করে? ভুবন নিবাস? মানে আমার নাম ভুবন বাজপেয়ী, আমার বাড়ির নাম ভুবন নিবাস। আসানসোল পর্যন্ত যেতে আমার কোনো অসুবিধা হবে না। তারপর? ঠিক আছে, আসানসোলে আমার লোক থাকবে। আপনি আপনার গাড়ির নম্বরটা বলুন। SSS 798, ছাই রঙের স্ট্যান্ডার্ড হেরাল্ড। আর একটা কথা। বলুন। আপনার স্ত্রী কবে ফিরবেন? তিনি কাল ফিরছেন। ভালোই হয়েছে, তার সঙ্গেও তাহলে একটু কথা বলার সুযোগ পাবো। আচ্ছা, কিছু মনে করবেন না, ছোট্ট একটা কৌতূহল। আমার কাছে আসার পরামর্শ আপনাকে কে দিল? আপনার খ্যাতি সুদূর বিস্তৃত। কোডারমার বেনিপ্রসাদের 10 লাখ টাকার জড়োয়া গয়নার কথা শুনেছি। সেটা আপনি কিভাবে উদ্ধার করেছিলেন তাও আমার অজানা নয়। আপনি দয়া করে আমার এই রুবির একটা সুরাহা করে দিন। টাকার জন্য আটকাবে না। ঠিক আছে, আমি একবার শিলাগড় ঘুরে আসি, তারপর আপনার সঙ্গে কথা বলবো। দূরের গির্জার ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজল। ভুবনবাবু এগোতে এগোতে বললেন, চলি, আমাকে অনেকটা পথ যেতে হবে, প্রায় 5 ঘন্টার রাস্তা। তাহলে পরশু আমার লোক 10টা থেকেই আসানসোল স্টেশনের কাছে থাকবে। বেশ। বাহাদুর বাবু চলে যাচ্ছেন, গাড়ি পর্যন্ত একটু এগিয়ে দাও না। অনেক রাত পর্যন্ত বৈশালী শুয়ে শুয়ে একটি বই পড়ল। ইংরেজি বই, দেশ বিদেশের ধনরত্ন সম্পর্কে। অনেকগুলো আর্ট প্লেট আছে, নানা জাতের মহার্ঘ রত্নের ছবি, তাদের মূল্য, যাদের হেফাজতে আছে তাদের নাম ধাম। বার্মার রুবি সম্বন্ধে আলাদা একটা অধ্যায় আছে। বৈশালী সেটা বিশেষ মনোযোগ দিয়ে পড়ল। পরপর অনেকগুলো নাম বৈশালীর মনের পটে ভেসে উঠল। ভুবন বাজপেয়ী স্ত্রী, মংশান,
ভুবনবাবুর ছেলে। পরের দিন বৈশালীর যখন ঘুম ভাঙল তখন বেলা হয়েছে। জানলা থেকে পর্দাটা সরাতেই রোদের ঝলক এসে ঘরে ঢুকল। বৈশালী বাথরুম থেকে ফিরে এসে দেখল টেবিলের ওপর ধুমায়মান চায়ের কাপ, পাশের প্লেটে ডিম আর টোস্ট, আর এক পাশে সেদিনের খবরের কাগজ। চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজের ওপর চোখ বোলানো বৈশালীর বহুকালের অভ্যেস। আবহাওয়াবিদদের মতে মেঘ আকাশে থাকবে বটে, কিন্তু সে মেঘে শুধু বর্ষণের বঞ্চনা। উত্তপ্ত দেশে শীতল হওয়ার কোনো সম্ভাবনা নেই। পড়তে পড়তে বৈশালী হঠাৎ মেরুদণ্ড টান করে বসল। শোচনীয় দুর্ঘটনা। শিলাগড়ের বিখ্যাত ব্যবসায়ী ভুবন বাজপেয়ীকে তার গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। ড্রাইভার নিখোঁজ। দামি গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুবনবাবুর টাকার ব্যাগ, ঘড়ি, আংটি কিছুই খোয়া যায়নি। তাতে অনুমান করা যায় যে চুরির জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। বৈশালী উঠে দাঁড়ালো। দারুণ উত্তেজনায় পায়চারি করতে করতে অস্ফুট কণ্ঠে বলল, ময়ূরটা কোথায় গেল সেটার খোঁজ নেওয়া দরকার। বৈশালী কিছুক্ষণ চুপচাপ জানলার ধারে দাঁড়ালো। দৃষ্টি চলমান জনতার দিকে নিবদ্ধ হলেও বেশ বোঝা গেল যে সে গভীর কিছু চিন্তা করছে। একসময় পর্দার পাশে টেলিফোনের কাছে চেয়ার টেনে বসল, ডায়াল করলো, তারপর বলল, হ্যাঁ হ্যালো, একবার সত্যেন রায়কে দিন না। তারের ওপারে বোধহয় সত্যেন রায়। বৈশালীর কণ্ঠ শোনা গেল। হ্যাঁ নমস্কার, বিশেষ প্রয়োজনে আপনাকে এত সকালে বিরক্ত করছি মিস্টার রায়। আমি বৈশালী ব্যানার্জি। হ্যাঁ, একরকম ভালোই আছি। খবর, আজকের কাগজে ভুবন বাজপেয়ীর ব্যাপারটা বেরিয়েছে। হ্যাঁ, ওটার সম্বন্ধে আমার একটু আগ্রহ রয়েছে। ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আমি যাওয়ার পথে গাড়িটা একবার দেখে যাব। আচ্ছা, নমস্কার। পোশাক পাল্টে বৈশালীর বের হতে মিনিট 15 লাগলো। যাওয়ার সময় বাহাদুরকে বলে গেল, আমার একটু দেরি হতে পারে বাহাদুর, তুমি খেয়ে নিও। লালবাজার থেকে বৈশালী খবর নিয়ে জানলো যে গাড়িটা ডালহৌসি স্কোয়ারের ফুটপাথেই পড়ে আছে। বৈশালী যখন গিয়ে পৌঁছলো তখনও কিছু কিছু কৌতূহলী জনতা ভিড় করে আছে। মোটরটা একধারে রেখে বৈশালী নামলো। একটা পুলিশ মোটরের কাছে দাঁড়িয়ে আছে। কিছুটা রেলিং ভেঙে মোটরটা স্কোয়ারের মধ্যে ঢুকে গেছে। ইম্পালা শেভরলে, মোরাল শুভ্র রঙের গাড়ি। বৈশালী একটা গাছতলায় দাঁড়ালো। ভুবনবাবুর দেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আজ বিকেলেই রিপোর্ট আসবে। রিপোর্টে নতুন কোনো তথ্য বৈশালী আশা করছে না। ভুবনবাবু মৃত, এটাই চরম সত্য। প্রশ্ন হচ্ছে আততায়ী কে? যদি ময়ূরটা তার প্রিন্স কোটের মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ভুবনবাবুকে হত্যার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। ব্যবসা সংক্রান্ত কোনো রকম রেশারেশি হওয়াও বিচিত্র নয়। বৈশালী এগিয়ে গিয়ে পুলিশের কাছে দাঁড়ালো। নিজের ভ্যানিটি ব্যাগ খুলে একটা কার্ড বের করে দেখিয়ে চাপা গলায় বলল, আমার সেলাম দরকার নেই, তাহলে লোকেদের কৌতূহল বাড়বে। আমি শুধু গাড়িটার কাছে গিয়ে একটু দেখতে চাই। বৈশালীর পাশে পাশে পুলিশও এগিয়ে গেল। বেশি কাছে যাওয়ার প্রয়োজন হলো না। কাঁচের মধ্যে দিয়ে দেখা গেল পেছনের সাদা সিট কভারে রক্তের দাগ। তার মানে ভুবন বাজপেয়ী পেছনের সিটে ছিল আর গাড়ি চালাচ্ছিল অন্য একজন। কিন্তু চালক গেল কোথায়? খুব সম্ভবত কোনো কারণে গাড়ির গতি যখন কমছে তখন আততায়ী গুলি ছুঁড়েছিল। চালক হতবুদ্ধি হয়ে ভারসাম্য হারিয়ে গাড়ি ফুটপাথে উঠিয়ে দিয়েছিল এবং তারপরেই রেলিংয়ের সঙ্গে ধাক্কা। অবশ্য ধাক্কা এমন জোর নয় যে চালক আহত হবে। চালক সাধারণভাবে পুলিশ স্টেশনে যাবে, এটাই সহজ বুদ্ধিতে ভাবা যেতে পারে। তার গা ঢাকা দেওয়ার আলাদা কোনো কারণ থাকতে পারে না, যদি না সেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। চালক কি পেছন ফিরে ভুবনবাবুকে গুলি করেছিল আর সেই সময় গাড়ি পথ ছেড়ে বিপথে গিয়েছিল? সেটাও সম্ভব। বৈশালী নিচু গলায় জিজ্ঞেস করলো, লালবাজার থেকে কেউ এসেছিল? হ্যাঁ, ফরেনসিক ডিপার্টমেন্টের লোক এসেছিল। তারা অনেক ফটো তুলে নিয়ে গেছে। ব্যালিস্টিক ডিপার্টমেন্টের কেউ? না, তারা বোধহয় বডির আঘাত দেখবেন, তাতেই বোঝা যাবে। ঠিক আছে, আমি চলি। গুঞ্জনরত জনতার মাঝখান দিয়ে পথ করে বৈশালী নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। নানা কথার টুকরো তার কানে ভেসে এলো।
মেয়ে পুলিশ, দেখলি না পুলিশটা কিছু বললো না, আর আমরা এক পায়ে গুলোই চেঁচাচ্ছি। না না, এ মেয়ে পুলিশ নয়, তাদের পোশাকই আলাদা। এ বোধ হয় যে খুন হয়েছে তার কেউ। দূর, তাহলে এরকম খুশি খুশি ভাব হয়? অমন বড় লোক আত্মীয় খতম হলে সবাই এরই খুশি খুশি ভাব হয়। হাসি চেপে বৈশালী গাড়ি স্টার্ট করলো। এবার গন্তব্যস্থল লালবাজার। এখানে প্রায় সবাই চেনা। অনেকের সঙ্গেই কথা বলতে বলতে বৈশালী সোজা ডেপুটি কমিশনার সত্যেন রায়ের কামরার সামনে এসে দাঁড়ালো। আরদালি ছুটে আসতে জিজ্ঞেস করলো, স্যার কি একা আছেন? হ্যাঁ ম্যাম সাহেব। আরদালি এক হাত দিয়ে দরজা খুলে ধরল। প্রকাণ্ড টেবিল, ফাইল আর অন্যান্য কাগজে স্তূপে ভর্তি। সত্যেন রায় খুব মনোযোগ দিয়ে কয়েকটা ফটো দেখছিল। পায়ের শব্দে মুখ তুলল। আরে এসো বৈশালী, তোমার কথাই ভাবছিলাম। একটা চেয়ার টেনে বসতে বসতে বৈশালী বলল, আমার কি ভাগ্য, তা হঠাৎ? হঠাৎ নয় বুঝলে, ভুবন বাজপেয়ীর কেসটা নিয়ে ভাবছিলাম। তুমি যখন ফোন করেছো বুঝলাম ভিতরে রহস্য আছে। ভদ্রলোককে এভাবে কে গুলি করলো? এ কথার উত্তর তো আপনাদের ডিপার্টমেন্টের দেওয়ার কথা, যদিও লোকটি গতকাল রাত্রে আমার কাছে গিয়েছিল। তাই নাকি? ভদ্রলোক শিলাগড়ের বড় ব্যবসাদার তা জানি। আগে কয়লার ব্যবসা ছিল, এখন খাদে তেমন কয়লা নেই, কিন্তু হিরে, চুনি, পান্না, অভ্র এসবের ভদ্রলোকের ঢালাও কারবার। বাহ মিস্টার রায়, আপনি তো দেখছি অনেক কিছুই জানেন। জানি, কারণ দিল্লি থেকে টেলেক্স এসেছিল আন্তর্জাতিক চোরা কারবারি দল কলকাতায় আসছে ভুবন বাজপেয়ীর সঙ্গে যোগাযোগ করতে। তারপর জাল বিস্তার করলাম, কিন্তু পাখি ধরা পড়েনি। কেন? বোধহয় আগে থেকে গন্ধ পেয়ে গিয়েছিল। আচ্ছা, আমার না একটু সাহায্যের প্রয়োজন। হুকুম করো। ভুবনবাবুর জিনিসগুলো একটু দেখব। জিনিসগুলো মানে? যেগুলো প্রিন্স কোটের পকেট থেকে আপনারা উদ্ধার করেছেন। এসো। সত্যেন রায় বেরিয়ে গেল। পেছন পেছন বৈশালী কিছুটা এগিয়ে পাশের একটা ঘরে ঢুকে পড়ল। গোটা দুয়েক সাব ইন্সপেক্টর বসেছিল। সত্যেন রায় ঢুকতেই তারা তটস্থ হয়ে উঠে দাঁড়ালো। বসো। একবার কোণের আলমারিটা খোলো তো। একজন সাব ইন্সপেক্টর চাবি দিয়ে আলমারি খুলল। সত্যেন রায় বলতে আরম্ভ করল, একটা মানি ব্যাগ ছিল বুঝলে, তাতে প্রায় 1000 টাকা, 2 আংটি, হাতঘড়ি আর একটা ভারী মজার জিনিস। কি? একটা ময়ূর। ময়ূর? বৈশালী এমন চমকে উঠল যে আরেকটু হলে তার ভ্যানিটি ব্যাগটা তার হাত থেকে ছিটকে মেঝের উপর পড়ে যেত। বেশ কারুকার্য করা, চোখ দুটো লাল পাথর, পেখমেও চমকদার পাথর বসানো। বৈশালী কোনো কথা বলল না। ময়ূরী যদি পাওয়া গিয়ে থাকে তাহলে ভুবন বাজপেয়ীকে হত্যা করার আততায়ের কি উদ্দেশ্য থাকতে পারে, কিংবা কোনো কারণে হয়তো ময়ূরটা হস্তগত করা তার পক্ষে সম্ভব হয়নি। আলমারি থেকে বেরোলো মানিব্যাগ, আংটি, ঘড়ি এবং শেষে ভেলভেটে মোড়া ময়ূর। পরিবেশ ভুলে বৈশালী তড়িঘড়ি করে ভেলভেটে মোড়া ময়ূরটা তুলে নিল। খুব একটা নিরীক্ষণ করার প্রয়োজন হলো না। চোখের সামনে তুলে ধরেই বৈশালী বুঝতে পারল দুটো চোখে চুনি নয়, লাল সাধারণ পাথর। আশ্চর্য, এত দ্রুত কি করে ময়ূর বদলানো সম্ভব হলো? কাল রাতে ভুবনবাবু তাকে যে ময়ূর দেখিয়েছিল, এই ময়ূর সে ময়ূর নয়। রত্ন সম্বন্ধে বৈশালীর মোটামুটি একটা জ্ঞান আছে। ঝুটো পাথর আর আসল রুবির পার্থক্য সে বেশ বোঝে। সত্যেন রায় বলল, ময়ূরটা আমি ইতিমধ্যেই চিমানলালকে দেখিয়েছি, পাথরগুলো সব ঝুটো। পাথরগুলো যে নকল সেটা বোঝবার জন্য চিমনলালকে ডাকবার দরকার নেই। আমার মতন সাধারণ মানুষই সেটা বলে দেবে। জিনিসগুলো সব আলমারিতে তুলে রাখা হলো। বৈশালী সত্যেন রায়ের দিকে ফিরে বলল, আচ্ছা আমি চলি মিস্টার রায়, বিকেলে পোস্টমর্টেম রিপোর্ট এলে আমাকে একবার খবর দেবেন। কথাটা বলেই বৈশালী কি যেন ভাবল, তারপর আবার বলল, যদিও পোস্টমর্টেম রিপোর্টে নতুন কোনো তথ্য আর কি জানা যাবে? আপনারা তো বলছেন গুলিতে মৃত্যু, রিভলভারের গুলিতে। পোস্টমর্টেম রিপোর্টে নিহতের শারীরিক অবস্থার কথারও উল্লেখ থাকবে, বিশেষ করে তার ভিসেরার অবস্থা। ও চলো
আমার ঘরে একটু বসে যাবে, চা খাবে 1 কাপ। আরেকদিন এসে না হয় চা খাবো, কেমন? আজ উঠি। তোমাকে তো এখন ছাড়তে পারবো না, কেন? কারণ নিহত ব্যক্তির সঙ্গে শেষ কথা তুমিই বলেছ, অন্তত আমাদের যতটুকু জানা আছে। কাজেই এই কেসে তুমি একজন অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী। তোমার স্টেটমেন্ট আমাদের দরকার। আপাত গাম্ভীর্যের সুরে কথা বললেও বৈশালীর পক্ষে সত্যেন রায়ের কণ্ঠের পরিহাসে সুরটুকু বুঝতে অসুবিধে হলো না। সত্যেনবাবু বৈশালীর বাবার বন্ধু। বৈশালীর বাবা শ্যামল বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক কোম্পানির নামী ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে অবসর গ্রহণ করে হাজারিবাগে রয়েছেন। বৈশালী এদেশের শিক্ষা শেষ করে স্কটল্যান্ড ইয়ার্ডেও কিছুদিন শিক্ষানবিশি করেছিল। সত্যেনবাবু চেষ্টা করেছিল যাতে সে পুলিশে কাজ নেয়। বৈশালী রাজি হয়নি। সে শখের গোয়েন্দা থাকতেই চেয়েছিল। বৈশালী আবার সত্যেন রায়ের কামরায় গিয়ে ঢুকল। আচ্ছা, এবার বলো তো, ভুবন বাজপেয়ী কেন তোমার কাছে গিয়েছিল? থেমে থেমে বৈশালী সব ঘটনা বলল। সত্যেন রায় চেয়ারে হেলান দিয়ে মন দিয়ে শুনল। তারপর সামনের দিকে একটু ঝুঁকে পড়ে বলল, কিন্তু ময়ূরের ওই পাথরের জন্য ভদ্রলোকের এত উদ্বেগের কারণটা কি? দুটো পাথরই তো ঝুটো। ভুবনবাবু কাল রাতে যে ময়ূর আমার কাছে নিয়ে গিয়েছিলেন সেটা এ ময়ূর নয়। সে ময়ূরের একটা চোখে খুব দামি চুনি বসানো ছিল। আচ্ছা, তাহলে সে ময়ূর গেল কোথায়? আমার ধারণা ভুবনবাবুকে যে গুলি করেছে সেই সরিয়েছে। আর এ ময়ূরটা? সম্ভবত পুলিশের চোখে ধুলো দেবার জন্য এই ময়ূর নিহতের পকেটে রেখে গেছে। সেলি আততাই অতক্ষণ ঘটনাস্থলে ছিল? সামনে রাইটার্স বিল্ডিং, দুপা গেলেই লালবাজার। গুলির শব্দ হওয়ার পরও আততাই ময়ূর বদলাবার জন্য অত সময় নষ্ট করবে? যদি রিভলভারে সাইলেন্সার লাগানো থাকে? কি জানি, সব জিনিসটাই আমার খুব খুব ছেলে মানুষই মনে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা সব কিছু তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও কোনো আঙুলের ছাপ পায়নি। তার মানে বাইরের কেউ ভুবনবাবুর পোশাক স্পর্শ করেনি। ব্যাপারটা রীতিমতো ঘোরালো হয়ে উঠছে। আচ্ছা, তুমি এখন কি করবে? আমার কাল শিলাগড় যাবার কথা। যাবে? ঠিক বুঝতে পারছি না কি করব। আচ্ছা, শিলাগড়ে কি খবর পাঠানো হয়েছে? হয়েছে, সকালেই টেলিগ্রাম করা হয়েছে। তাহলে তো লোক আসবে সেখান থেকে। তারা যদি আমাকে যেতে বলে যাব। আজ উঠি। এসো। ও হ্যাঁ, তোমার বাবা মার খবর ভালো তো? হ্যাঁ, গত সপ্তাহে চিঠি পেয়েছি, ভালোই আছেন। বৈশালী উঠে দাঁড়ালো। আরে, তোমায় তো চা খাওয়ানোর কথা ছিল আমার। আজ থাক, আরেকদিন হবে। এখন তো মাঝে মধ্যে আসা যাওয়া লেগেই থাকবে। বৈশালী বেরিয়ে পড়ল। সিঁড়ির কাজ বরাবর গিয়ে তাকে দাঁড়িয়ে পড়তে হলো। দুপাশে পুলিশ, মাঝখানে একটা লোক। লোকটার পরনে শার্ট আর ফুল প্যান্ট, পোশাকে ধুলোর ছাপ, এমনকি ধুলোর চিহ্ন মাথার চুলেও। এক নজর দেখেই বৈশালী বুঝতে পারল লোকটি মদে চুর হয়ে আছে। তাকে প্রায় টেনে ওপরে তোলা হচ্ছে। বৈশালী একপাশে সরে দাঁড়ালো। পেছনে একজন সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরটি পরিচিত। সে কাছে আসতেই বৈশালী জিজ্ঞেস করল, মজুমদার, শুধু পানের কেস নাকি? ঠিক বুঝতে পারছি না। একেবারে বৈশালীর পাশে এসে সাব ইন্সপেক্টর আবার বলল, ব্যাটা ড্রাইভার, পকেটের লাইসেন্স দেখে মালুম হলো। একটা চিঠিও আছে, চিঠির ওপরে ভুবন নিবাস শিলাগড় লেখা। সেই জন্য একে স্যারের কাছে নিয়ে যাচ্ছি, না হলে পাড় মাতালকে এখানে আনার কি দরকার? এই তাহলে ভুবন বাজপেয়ী ড্রাইভার। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈশালী ভাবতে লাগলো, এখন তার চলে যাওয়া সম্ভব নয়, ব্যাপারটা দেখে যেতে হবে। দরজার পেছন পেছন বৈশালী আবার সত্যেন রায়ের কামরায় ঢুকল। সত্যেন রায় জানলার কাছে দাঁড়িয়েছিলেন, রাস্তার দিকে চোখ ফিরিয়ে। এতগুলো লোকের পায়ের শব্দে মুখ ফেরালেন। কি হলো? সাব ইন্সপেক্টর এগিয়ে এসে বলল, ভুবন বাজপেয়ীর ড্রাইভার স্যার। হ্যাঁ? তারপর লোকটার দিকে ফিরে বলল, কি হে, কি নাম তোমার? লোকটা উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে সত্যেন রায়কে দেখল, তারপর চোখ নামিয়ে নিল। বাবা, একবারে নবাব পুত্তুর। কথাটা কানে গেল না? লোকটি নির্বিকার। এবার সাব ইন্সপেক্টর বলল, আমরা অনেক চেষ্টা করেছি স্যার, একটি কথাও বের করতে পারিনি। মারের চোটে ভূত পালায়, নেশা তো ছাড়। তার চেয়ে একটা কাজ করলে হয় না? কি?
ডক্টর রাহাকে একবার ডেকে পাঠান, একে পরীক্ষা করে দেখবেন। আরে দেখার আর কি আছে, ডক্টর রাহা বলবেন স্টমাক পাম্প করতে। ঠিক আছে, ডক্টর রাহাকে একবার তাহলে ডাকো কেউ। একজন পুলিশ বেরিয়ে গেল। আচ্ছা বৈশালী, তুমি ডাক্তার ডাকতে বলছো কেন? লোকটির চেহারা আমার ভালো ঠেকছে না, এ যেন ঠিক মদের কেস নয়। চোখ দেখে মনে হচ্ছে হাসিস কিংবা ওপিয়াম। সত্যেন রায় হাসলেন। ডক্টর রাহা একেবারে রাস্তার উল্টো দিকে বসেন। রাহা ক্লিনিক। পুলিশের সঙ্গে ডক্টর রাহা এসে উপস্থিত। ড্রাইভারের দিকে আঙুল দেখিয়ে সত্যেন রায় বললেন, ওই যে ওই আপনার পেশেন্ট, দেখুন তো ব্যাপারটা কি। ডক্টর রাহা অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন, চোখের কোণ টেনে, নাড়ি টিপে। ডক্টর রাহার বাইরের পোশাক দেখে মানুষটাকে চেনা দুষ্কর। অনেকগুলো বিলিতি ডিগ্রি আছে, বিদেশের মেডিকেল জার্নালে মাঝে মাঝে প্রবন্ধ লেখেন বিভিন্ন দেশের নেশার প্রক্রিয়া সম্বন্ধে। ডাক্তারবাবু সত্যেন রায়ের দিকে ফিরে বললেন, ঠিক যা সন্দেহ করেছি। কি সন্দেহ করেছিলেন? বড় রকমের নেশা করানো হয়েছে, খুব বেশি ডোজের মরফিয়া কিংবা কোকেন হতে পারে, কিংবা মারজুয়ানা হওয়া বিচিত্র নয়, সঠিক বলতে পারছি না। কিন্তু মারিজুয়ানা কি এদেশে পাওয়া যায়? পয়সা ফেললে সবই পাওয়া যায়, কলকাতা এক অদ্ভুত মহানগরী। কথা বলতে বলতে ডক্টর রাহা ইঞ্জেকশনের সিরিঞ্জ পরিষ্কার করতে লাগলেন। এবার বৈশালী জিজ্ঞেস করল, অ্যান্টিডোট কিছু দেবেন নাকি? দেখি চেষ্টা করে, তবে কাজ হবে বলে মনে হয় না। কেন? জিনিসটা ব্রেইন পর্যন্ত পৌঁছে গেছে। গোটা দুয়েক ইঞ্জেকশন দেওয়া হলো। ড্রাইভার অনড়, অসাড়। ডক্টর রাহা যেতে যেতে বললেন, থাক শুয়ে, ঘন্টা দুয়েক পরে একবার খোঁজ করো। হ্যাঁ, আমিও চলি। রাস্তায় নেমে ডক্টর রাহা বৈশালীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, লোকটি কি খুব প্রয়োজনীয় সাক্ষী নাকি? সম্ভবত। কিরকম? আজ কাগজে দেখেছেন ভুবন বাজপেয়ী খুন হয়েছে, নিজের গাড়িতেই দেহ পাওয়া গেছে। ও, লোকটি বুঝি সেই মোটরের ড্রাইভার? হ্যাঁ। বৈশালী গাড়িতে উঠল। পাশ কাটিয়ে ডক্টর রাহাও চলে গেলেন। বৈশালী যখন বাড়ি পৌঁছল তখন রোদ রীতিমতো চড়া। খাওয়া দাওয়ার পর জানলা দরজায় পর্দা টেনে বৈশালী বিছানায় গা ঢেলে দিল। শুলো, কিন্তু ঘুমোলো না। এত চিন্তা মাথায় নিয়ে ঘুমোনো সম্ভব নয়। এইটুকু বোঝা যাচ্ছে যে ভুবন বাজপেয়ীর হত্যার ব্যাপারে ড্রাইভারের কোনো হাত নেই। যে লোকটি হত্যা করেছে সে ড্রাইভারের চেনা বলেই ড্রাইভারের এই অবস্থা, যাতে সে আততায়ী সম্বন্ধে কিছু বলতে না পারে। আরেকবার বৈশালী সমস্ত ঘটনাটা বিশ্লেষণ করার চেষ্টা করল। গাড়িটা যখন চলছিল তখন আততায়ী হাত তুলে গাড়ি থামাবার সংকেত করে। সে ভুবনবাবুর এবং তার ড্রাইভারের পরিচিত, সুতরাং গাড়ি থেমেছিল। সঙ্গে সঙ্গে লোকটি ভুবনবাবুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, খুব কাছ থেকে, কাজেই লক্ষ্যভ্রষ্ট হওয়ার প্রশ্ন ওঠেনি। কিন্তু ড্রাইভারকে ইঞ্জেকশন কে দিল? সঙ্গে সঙ্গে না দিলে ড্রাইভার চিৎকার করে উঠত। লোক জড়ো হওয়া বিচিত্র নয়। রাত তখন কত? ভুবন বাজপেয়ীর হাতের ঘড়িতে 11:20, কিন্তু ঘড়িটা ভুবনবাবু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেছে এমন মনে করার কোনো কারণ নেই। আরেকটাও কথা, গাড়ি যদি থেমেছিল আততায়ী সংকেতে, তাহলে সেটা ওভাবে ফুটপাথে উঠে রেলিংয়ে ধাক্কা লাগালো কেন? দুর্ঘটনার চেহারা দেখে মনে হয় গাড়ি যখন চলন্ত অবস্থায় তখন আততায়ী গাড়িতে উঠেছিল। একাধিক লোকের আততায়ী হওয়াও সম্ভব। একজন ভুবনবাবুকে আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করেছিল, অন্যজন ড্রাইভারকে রিভলভার দেখিয়ে নির্বাক করে ইঞ্জেকশন দিয়েছে। তারপর এক সময় নকল ময়ূর রেখে আসল ময়ূর নিয়ে সরে পড়েছে। টেলিফোনের শব্দে বৈশালীর ঘুম ভেঙে গেল। শুয়ে শুয়েই বৈশালী হাত বাড়িয়ে ফোনটা নিল। হ্যাঁ, বৈশালী কথা বলছি। হ্যাঁ, আমি সত্যেন রায় বলছি। কিছু খবর আছে? খবর মানে পোস্টমর্টেম রিপোর্টটা এসেছে। নতুন কিছু আছে তাতে? বিশেষ কিছু নয়। রিভলভারের গুলিতে মৃত্যু, খুব ক্লোজ রেঞ্জে ফায়ার, ক্ষতস্থানের চারপাশে বারুদের দাগ। তবে একটা খবর আছে। কি? ভুবনবাবুর মৃত্যু হয়েছে রাত 10টা থেকে 10:30টার মধ্যে।
তা হতে পারে, কারণ ভুবনবাবু আমার বাড়ি থেকে রাত 9টায় উঠেছিলেন। আচ্ছা, রাখছি বৈশালী, আমাকে আবার আরেকটা কাজে বেরোতে হবে, কেমন? বৈশালী ফোন রেখে দিল। দিন দুয়েক পর বৈশালী বিকেলে বেড়াতে বের হচ্ছিল, হঠাৎ কলিং বেলের শব্দ। বৈশালী দাঁড়িয়ে পড়ল। বাহাদুর সংবাদ নিয়ে আসবে। ঠিক তাই, এক মাইজি এসেছে। মাইজি? নিয়ে এসো। বৈশালী ফিরে গিয়ে কাউচের উপর বসল। কে আসতে পারে? সহপাঠিনীদের কেউ? বিশেষ কেউ অবশ্য আসে না, সকলেই যে যার সংসার নিয়ে ব্যস্ত। মক্কেল অবশ্য আসতে পারে। আসবো? হ্যাঁ, আসুন। তারপর ঘরের মধ্যে যে ঢুকল, বৈশালী অনেকক্ষণ তার দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল। গায়ের রং গজদাঁতের মতোই ঈষৎ পীতাভ সাদা, দীর্ঘ রিজু চেহারা, অনেকটা রজনীগন্ধার স্তবকের মতন, ঘোমটা মাথার মাঝ বরাবর, আয়ত ভ্রমর কৃষ্ণ দুটি চোখ, পদ্মপাপড়ির মতো দুটি ঠোঁট, আর সারা মুখ বুদ্ধিদীপ্ত। ভদ্রমহিলা ঢুকেই দুটো হাত জোড়ো করে নমস্কার করলেন। নমস্তে। নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ভুবন বাজপেয়ীর স্ত্রী। আশ্চর্য, দ্বিতীয় পক্ষ সেটা ভুবনবাবু বলেছিলেন, কিন্তু দুজনের বয়সের এত তফাৎ সেটা বৈশালীও ভাবতে পারেন। এমন সৌন্দর্য সচরাচর দেখা যায় না। তার উপর সদ্যপ্রাপ্ত বিষাদের ছায়া যেন সৌন্দর্যকে আরও পবিত্র করে তুলেছে। ও, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না মিসেস বাজপেয়ী। আমার নাম দীপালি বাজপেয়ী। আপনি মথুরায় ছিলেন শুনেছিলাম। হ্যাঁ, মা বাবা তীর্থ করতে গিয়েছিলেন, আমি তাদের সঙ্গে গিয়েছিলাম। কয়েকদিন আগে এসেছি। আপনাকে কতগুলো কথা জিজ্ঞেস করবো মিসেস বাজপেয়ী। বলুন। আপনি হয়তো ইতিমধ্যে শুনেছেন ভুবনবাবুর পকেটে একটা নকল ময়ূর পাওয়া গিয়েছে। নকল মানে নকল কাঁচ বসানো। অত্যন্ত আশ্চর্যের কথা যে আততায়ী আসল ময়ূরটা নিয়ে গিয়ে নকল ময়ূরটা রেখে যাওয়ার মতো এত সময় পেল কি করে। গঠন কৌশলে দুটো ময়ূরই এক ধরনের। এতে বোঝা যায় যে দুর্বৃত্ত আসল ময়ূরটা খুব ভালোভাবেই দেখেছে। তা না হলে ঠিক একই রকমভাবে নকল ময়ূর তৈরি করতে কিন্তু সে পারত না। আপনার অনুমান ঠিক নয় মিসেস ব্যানার্জি। অনুমান ঠিক নয়? কিরকম? না, নকল ময়ূরটা বাইরের কোনো লোক রেখে যায়নি, সেটা মিস্টার বাজপেয়ীর পকেটেই ছিল। তার মানে? মানে মিস্টার বাজপেয়ী যখনই আসল ময়ূরটা সঙ্গে নিয়ে যেতেন, তখনই নকল ময়ূরটাও তিনি কাছে রাখতেন। ওটা তিনিই কারিগর দিয়ে তৈরি করেছিলেন। বৈশালী দুটো হাত গালে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর অনেকটা আত্মগতভাবে বলল, তার মানে মিস্টার বাজপেয়ী জানতেন এই ময়ূরটার ওপর বাইরের লোকের লোভ আছে। তাদের চোখে ধুলো দেবার জন্যই নকল ময়ূরটা কাছে রাখতেন, তাই তো? সম্ভবত। এ কথা তিনি কোনোদিনই আমার সঙ্গে আলোচনা করেননি, তবে তার হাবে ভাবে আমার সন্দেহ হতো। সব দরজা জানলা বন্ধ করে যখন ময়ূরটা দেখতেন, কোথাও একটু আওয়াজ হলেই চমকে উঠতেন। তারপর যখন ময়ূরটা নিয়ে মাঝে মাঝে বাইরে যেতেন, দেখতাম ভীষণ সাবধান হতেন। কোথায় যাবেন কাউকে বলতেন না। আপনাকেও না? না, আমাকেও নয়। আপনি কি আন্দাজ করতে পারেন যে এই ময়ূরের ব্যাপারে কাদের কাদের আগ্রহ ছিল? সকলের কথা বলতে পারি না, তবে একজনের কথা জানি। কে সেই একজন? অতীন। অতীন? অতীনকে? মিস্টার বাজপেয়ীর ছেলে। তিনি বার্মায় থাকেন না? হ্যাঁ, থাকে, কিন্তু 2-3 মাস অন্তর সে এখানে আসে। কয়েক মাস আগে একটা কথা কাটাকাটি আমার কানে আসে। কিরকম কলহ? এই ময়ূর নিয়েই। শুধু ময়ূর নয়, কিছু দামি রত্ন নিয়ে। কি ধরনের ঝগড়া? মনে হলো বিষয় ভাগাভাগির ব্যাপার। মিস্টার বাজপেয়ীর ধনরত্নের একটা কারবার ছিল, সেটা শুনেছেন কি? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, আন্তর্জাতিক চোরাকারবারিদের সঙ্গে তার ব্যবসার লেনদেন ছিল, সেটা কি আপনি জানেন? না, জানি না, আর এ কথা আমি বিশ্বাসও করি না। দীপালির কণ্ঠস্বর রীতিমতো দৃঢ়। বৈশালী এবার অন্য প্রসঙ্গ আরম্ভ করল। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না দীপালি দেবী।
এই ময়ূরের চোখের জোড়া রুবির দাম এমন কিছু বেশি নয়, সাধারণ রুবির চেয়ে ওই কিছু বেশি হতে পারে, কারণ সচরাচর এত বড় রুবি তো দেখা যায় না। কিন্তু এর জন্য এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে যাবে, এটাই না আমার কাছে খুব বিস্ময়ের, জানেন তো। ভুবনবাবুর কাছে নিশ্চয়ই এর চেয়ে আরও অনেক দামি রত্ন ছিল, তাই না দীপালি দেবী? আমার পক্ষে এর কোনো সদুত্তর দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আপনাদের ড্রাইভার যিনি ভুবনবাবুর গাড়ি চালাতেন, তিনি কি বিশ্বাসী? সম্পূর্ণ। তার নাম কি? নিখিল কুনার। কত বছর আছেন আপনাদের সঙ্গে? আমি শুনেছি প্রায় 20 বছর। খুব নির্ভরযোগ্য ড্রাইভার। শুধু আসল ময়ূরটাই নয়, আমার স্বামীর হত্যাকারীকেও আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার স্বামীর হত্যাকাণ্ডের ব্যাপার পুলিশের হাতে, তাঁরা যথাসাধ্য করছেন। কিন্তু আপনি আমার কাছে এসেছেন কেন? ভুবনবাবুর কাছে কি কোনো কিছু শুনেছিলেন? মিস্টার বাজপেয়ী যখন ময়ূরের চোখের একটা পাথর চুরি যাবার কথা আমাকে লিখেছিলেন, তখনই তাকে আমি আপনার হাতে কেসটা দেবার কথা জানাই। কারণ এ বিষয়ে আপনার খ্যাতির কথা আমার বাবার কাছে আমি বহুবার শুনেছি। আপনার বাবার নাম কি? সুরজমল খেত্রী। ও, সুরজমল খেত্রী তো বিখ্যাত জহুরি। তার রত্নের কারবার সারা ভারতবর্ষে ছড়ানো। আমার অনেকগুলো কেসে রত্ন যাচাইয়ের ব্যাপারে আমি তার সাহায্য নিয়েছিলাম। আচ্ছা, যে সিন্ধুকে এই ময়ূর থাকতো, তার একটা বাড়তি চাবি কি আপনার কাছে আছে? হ্যাঁ, চাবিটা আমি মথুরা নিয়ে গিয়েছিলাম। এই যে সেই চাবি। দীপালি দেবী দাঁড়িয়ে উঠে কোমর থেকে সাদা রেশমের শাড়িটা সরিয়ে ফেললেন। রূপোর কোমর বন্ধ, তাতে অনেকগুলো চাবি আটকানো। বৈশালী একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ দীপালির কণ্ঠস্বরে চমক ভাঙল। আপনার কত ফি আমি ঠিক জানি না, আপাতত এই টাকা কটা রাখুন। বৈশালী চোখ তুলে দেখল দীপালি দেবীর প্রসারিত হাতে এক গাদা নোট। না না, এখন আপনি টাকাগুলো রেখে দিন। আমি ভুবনবাবুকে বলেছিলাম, আপনাকেও বলছি, একবার আমি শিলাগড়ে গিয়ে নিজের চোখে সবটা দেখতে চাই। তারপর স্থির করব কেসটা নেব কিনা। যখন কেসটা হাতে নেওয়া ঠিক করব, তখন আপনাকে অবশ্যই আমার ফিয়ের কথা জানাবো। আপনি বসুন না, একটু চায়ের কথা বলে আসি। না, আমি কিছু খাবো না এখন, আমার অসুখ চলছে। ও, মাফ করবেন, আমার আসলে একদম খেয়াল ছিল না। আচ্ছা, আপনি কবে শিলাগড়ে আসতে পারবেন? আমার তো মনে হয় এখন আপনারা ভুবনবাবুর কাজের জন্য ব্যস্ত থাকবেন, ক্রিয়াকর্ম হয়ে যাক, তারপর যাব। বেশি দেরি হয়ে যাবে না? আমার ইচ্ছা আপনি আরও আগে আসুন। আচ্ছা, এই ক্রিয়া উপলক্ষে অতীনবাবু কি বার্মা থেকে আসবেন? হ্যাঁ, অতীন তো একমাত্র ছেলে, সব কাজ তো তাকেই করতে হবে। তিনি কি এখানে কিছুদিন থাকবেন? আমি সেটা বলতে পারি না। অতীনের যাওয়া আসা সম্বন্ধে আমি কিছু জানি না। আচ্ছা, অতীনবাবু শিলাগড় এলে আমাকে একবার খবর পাঠাবেন। আমি আপনাকে ট্রাঙ্ক কল করে দেবো। বেশ, সেই ভালো। আজ আমি চলি, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি কি আজ রাতেই শিলাগড় ফিরে যাবেন? না, আজকে আমি এখানে এক আত্মীয়ের বাড়ি রাত কাটাবো, কালকে ভোরে রওনা হব। দীপালি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরও একটা দামি সুরভি বাতাসে ভেসে বেড়াচ্ছিল। শোকাচ্ছন্ন পরিবেশে এই ধরনের উগ্র গন্ধসার একটু অস্বাভাবিক বলেই মনে হচ্ছিল বৈশালীর। বৈশালী জানলায় গিয়ে দাঁড়ালো। রাস্তার উপর হালকা নীল রঙের অ্যাম্বাসাডার, উর্দি পরা এক ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়েছে। দীপালি দেবী গাড়িতে উঠলেন। গাড়ি রওনা হয়ে যেতে বৈশালী কাউচে ফিরে এলো। এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না। বৈশালী চুপচাপ বসে রইল। আসতে পারি ম্যাডাম? কণ্ঠস্বরই চেনা গেল, তবু বৈশালী মাথাটা ঘুরিয়ে দেখল। আরে, এসো এসো। সুশ্রী গৌরবর্ণ দীর্ঘ চেহারার এক যুবক ঘরে ঢুকল। পরনে সাদা টেরিলিনের শার্ট আর চকলেট রঙের টেরিকটের প্যান্ট, উজ্জ্বল দুটি চোখ, ঠোঁটের গড়নে হাসি মাখানো। সুজিত, বিদেশি একটা ফার্মের কেমিস্ট। বৈশালীর সঙ্গে আলাপ বিলেতে। এসো কেমিস্ট, তোমার কথাই ভাবছিলাম। আহা, কি ভাগ্য আমার! সুজিত এসে বৈশালীর পাশে বসল। একটা মুশকিলে পড়েছি, বুঝলে। তোমার কাজই তো তাই, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। শিলাগড়ের কেসটা শুনেছ? দোহাই তোমার, দোহাই, আমাকে ওয়াটসন তৈরি করো না। আমি নিজের কাজ নিয়ে যথেষ্ট বিব্রত আছি। কি খাবে বলো?
আপাতত এক কাপ চা দিয়ে তো শুরু করো। আহা, তুমি উঠছো কেন? বাহাদুরকে বলে দাও না। কিন্তু বৈশালীকে উঠতেই হলো। টেলিফোনটা ঝংকার তুলে চলেছে। বৈশালী ফোন তুলে চুপ করে কি যেন শুনল, তারপর বলল, সে কি? ডাক্তার কি বলল? তারের ওপার থেকে কি উত্তর এলো শোনা গেল না। বৈশালীর মুখ রীতিমতো করুণ ঠেকল। একটু পরে বৈশালী কাউচে ফিরে এলো। সুজিত কিছুক্ষণ তাকে জরিপ করে বলল, খারাপ খবর? শিলাগড়ের ভুবন বাজপেয়ী কিছুদিন আগে নিহত হয়েছেন। আজ সত্যেনবাবু বললেন তার ড্রাইভারটিও মারা গেছে। সেও কি গুলিতেই নাকি? না, কি একটা নারকোটিক প্রয়োগে তাকে প্রায় বোবা করে রাখা হয়েছিল। সেই অবস্থাতেই হাসপাতালে মারা গেছে। যাক, তোমার একটা সুবিধে হলো। কি সুবিধে? সম্ভাব্য অপরাধীর সংখ্যা একজন কমলো। কমলো? তাছাড়া আর কি, তোমরা তো থিওরি অফ এলিমিনেশন নীতি অনুসরণ করো। কতগুলো সম্ভাব্য অপরাধীর তালিকা ঠিক করো, তারপর ওই বাদ দিতে দিতে মারাত্মক এক অবস্থায় এসে উপনীত হও। কি মারাত্মক অবস্থা? শেষ পর্যন্ত দেখা যায় শুধু গোয়েন্দাই বাকি আছে। তুমিও না। এক কাজ করো, কি? আজ রাতে এখানে খেয়ে যাও। আপত্তি নেই, তবে মাকে একবার ফোন করে দিতে হবে। ঠিক আছে, মাসিমাকে আমি বলে দিচ্ছি। বৈশালী উঠে গিয়ে ফোন করে এলো। তারপর ফিরে এসে কাউচের ওপর ভালোভাবে বসে বলল, আচ্ছা সুজিত, তুমি অফিস থেকে কদিন ছুটি নিতে পারো? তা পারি। কেন, দার্জিলিং যাবে? না, শিলাগড়। হা হতশ্রী, আমি ভাবলাম দারুণ অগ্নি বানে রে আমাকে নিয়ে শৈলবাসে যাবার বাসনা। তা নয়, সেই শিলাগড়, তোমার ঘটনাস্থলে। চলোই না, রহস্যটা দেখে আসা যাক। তথাস্তু। দিন কয়েক পরে বৈশালীর গাড়ি শহরের বিখ্যাত জুয়েলার্স রতনরাম রাজঘরিয়ার দোকানের সামনে এসে থামল। বৈশালী নামতেই কর্মচারীরা এগিয়ে এলো। বৈশালী জিজ্ঞেস করল, পুনম চাঁদ আছে? হ্যাঁ, আছেন। বৈশালী তার নামের কার্ড এগিয়ে দিল। কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রোপ্রাইটার পুনম চাঁদ বেরিয়ে এলো। আরে আসুন আসুন বৈশালী দেবে, গরিবের দোকানে কি মনে করে, আসুন আসুন। পুনম চাঁদের পেছন পেছন বৈশালী তার কামরায় ঢুকল। সারি সারি লোহার সিন্দুক, সামনের কাঁচি ঢাকা টেবিল, তার উপর গোটা তিনেক আতস কাঁচ। কি খাবেন বলেন? এটা কোকা কোলা নাই? কিচ্ছু লাগবে না, আপনার কাছে একটা কথা জানতে এলাম। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, আপনাদের কারবার তো বহুদিনের। হ্যাঁ, এ তো আমার ঠাকুরদা শুরুয়াত করেছিলেন, তো এখন তো আপনাদের 5 জনের আশীর্বাদে একরকম চলছে। লন্ডনেও আমাদের ব্রাঞ্চ আছে। তবে একটা কথা, রাজা রাজড়াদের যুগ শেষ হয়ে যাওয়ার পর তেমন দরাজ দিল খরিদ্দার নেই। আমার মনে আছে এখনো বাবা গায়কোয়াড়কে একটা হীরা বিক্রি করেছিলেন 1,37,000 টাকায়। এখন আর সেসব লোক কোথায়? তা বেশ। আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন চুনি কোন দেশের সবচেয়ে ভালো? চুনি? বার্মার চুনির নাম খুব বেশি আছে। ওখানকার মোগক মাইন বিখ্যাত আছে। সবচেয়ে মূল্যবান চুনি ঠিক কত টাকায় বিক্রি হতে পারে বলে আপনার ধারণা? 1 মিনিট, আমাকে বই দেখে বলতে হবে। পুনম চাঁদ ড্রয়ার খুলে কালো মোটা একটা বই বের করল। হিন্দিতে রত্নদর্পণ বলে একটা পত্রিকা প্রকাশিত হতো। তার বেশ কয়েক বছরের সংখ্যা একসাথে বাঁধানো। কিছুক্ষণ ধরে পাতা উল্টাতে উল্টাতে পুনম চাঁদ এক জায়গায় থামল, বলল, এই যেখানে লেখা রয়েছে, চুনির দাম ঠিক হয় তার ঘন লালচে কালারের জন্যে আর তার গঠন সৌন্দর্যের উপরে। হ্যাঁ, সবচেয়ে মূল্যবান চুনি ছিল সুপিয়ালের ব্রোচে। বার্মার সে স্বাধীন রাজা ছিলেন থিব, তার পত্নী ছিলেন রানী সুপিয়ালা। বার্মার পতনের পর এক জেনারেল ইংল্যান্ডে লেডি ব্রুমফিল্ডের কাছে এই চুনিটা বিক্রি করেছিলেন 30,000 টাকায়। তবে এ কথাও এখানে লেখা আছে যে সব দিক বিবেচনা করে দেখলে এর দাম 15,000 টাকার বেশি না হওয়ারই কথা। তাহলে জহুরির মতে এ পর্যন্ত সবচেয়ে ভালো চুনির মূল্য 15,000-এর বেশি নয়। হ্যাঁ, তাই তো লিখেছে এখানে। বেশ, আজ আমি চলি। হ্যাঁ,
এসে কি উঠবেন এখানে? তো আপনার শরীর ভালো আছে তো? ঘর পরিবার সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে, ধন্যবাদ। বৈশালী গাড়িতে উঠল, কিন্তু বাড়ি ফিরল না। সোজা গেল ন্যাশনাল লাইব্রেরি। সেখানে বই খুলে কিছু নোট নিল। পুনমচাঁদ ঠিকই বলেছে, চুনির দাম খুব বেশি নয়। সবচেয়ে মহার্ঘ চুনির যদি এই দাম হয়, তাহলে ময়ূরের রুবির চোখের কত দাম হবে? একটা পাথর খুব বেশি হলে 5,000, তার বেশি তো কখনোই নয়। আসল ময়ূরটা থাকলে জহুরিদের কাছে যাচাই করে নেওয়া যেত। এখন আর সেটা সম্ভব নয়। কিন্তু এই সামান্য টাকার জন্য এত বড় হত্যাকাণ্ড, দুটো প্রাণ চলে গেল। বৈশালীর মনে হলো এর মধ্যে আরো কোনো রহস্য আছে, গুরুতর কিছু। দিন দুয়েক পরেই ট্রাঙ্ক কল এলো। তখনও ভালো করে আলো ফোটেনি। বৈশালীর ঘুম খুব সজাগ। তাড়াতাড়ি উঠে পড়ল। শিলাগড় থেকে দীপালি বাজপেয়ী। হ্যাঁ বলুন, আমি বৈশালী বলছি। হ্যালো, অতীন কাল এসেছে। আমার স্বামীর কাজ মঙ্গলবার। আপনি আজকে আসতে পারবেন? আজ তো পারবো না, কাল ভোরে রওনা হব। ঘন্টা 5 লাগবে বোধহয়, তাই না? হ্যাঁ, ওই রকম। আচ্ছা শুনুন না, বলছি আমার সঙ্গে একজন ভদ্রলোক যাবেন। ঠিক আছে, শুনুন আমি বলে দিই, আসানসোল পার হবার পর সোজা রাস্তাটা গেছে ধানবাদের দিকে। আপনি বাঁ দিকের রাস্তাটা ধরবেন। শিলাগড়ে পৌঁছে ভুবন নিবাসের নাম করলেই সবাই দেখিয়ে দেবে। তাহলে আপনি কাল আসছেন? হ্যাঁ। দীপালি ফোন ছেড়ে দিল। বেলা 8টা নাগাদ বৈশালী দুটো ফোন করল। একটা সুজিতকে, আগামীকাল রওনা হওয়ার কথা জানালো। ভোর 5টায় বৈশালী রওনা হবে এবং সুজিতকে বাড়ি থেকে তুলে নেবে, সে যেন তৈরি থাকে। দ্বিতীয় ফোন করল সত্যেন রায়কে। কুশল প্রশ্নের পর খোঁজ নিল। ভুবন বাজপেয়ীর খুনের কোনো কিনারা হলো? হলো আর কই, দুজনকে সন্দেহক্রমে ধরা হয়েছে। পুলিশ তাদের ধোলাই দিয়েছে। আর কিছু? কতকগুলো জহুরির দোকানে খানা তল্লাশি করা হয়েছে, বুঝলে। এরাই সব ওই চোরাই পাথর কেনা বেচা করে, কিন্তু কিছু পাওয়া যায়নি। তুমি কিছু কিনারা করতে পারলে? না, কাল আমি একবার শিলাগড় যাচ্ছি। ও, তা পুলিশের সাহায্য দরকার? পুলিশের সাহায্য? মানে ওই সাদা পোশাকে বডিগার্ড? না না, সেসবের দরকার নেই। সুজিত যাচ্ছে আমার সঙ্গে। পরের দিন ভোর 4টে থেকে বৈশালী তৈরি হতে লাগলো। পোশাক পরা শেষ হতে কোমরের চামড়ার বন্ধনীর সঙ্গে ছোট্ট রিভলভার আটকে নিল। এটা বিদেশ থেকে কেনা। এই ধরনের কাজে বৈশালীর সঙ্গে সঙ্গে থাকে, তবে এ পর্যন্ত ব্যবহার করার প্রয়োজন হয়নি। সুজিতের বাড়ির সামনে পৌঁছে দেখল গেটের সামনে সুজিত দাঁড়িয়ে আছে, পেছনে তার মা। বৈশালী গাড়ি থেকে নেমে সুজিতের মাকে প্রণাম করল। আপনি আবার এত ভোরে কেন উঠতে গেলেন? ও মা, উঠবো না? তুমি জয়যাত্রায় চলেছ, খুব সাবধান মা। চারদিকে চোখ কান সজাগ রেখে চলাফেরা করবে। ভুবন নিবাস পৌঁছতে প্রায় 12টা হয়ে গেল। বৈশালীর ধারণা ছিল বিরাট এক প্রাসাদ হবে, কিন্তু সেরকম কিছু নয়। দোতলা বাড়ি, পুরনো আমলের। চারপাশে প্রচুর জায়গা, ফলমূলের বাগান। লোহার গেট আছে, গেটে পাগড়ি আঁটা দারোয়ান। সেলাম করে সে গেট খুলে দিল। বাড়ির সামনের কিছুটা জায়গা পরিষ্কার করে মঞ্চ তৈরি হয়েছে। ডেকোরেটররা তখনও সাজাচ্ছে। গাড়ি থামতেই এক ভদ্রলোক সামনে এসে দাঁড়ালো। রং ঈষৎ কৃষ্ণবর্ণ, কোটরাগত চোখ, রুক্ষ চেহারা। হ্যাঁ, আমি অতীন বাজপেয়ী। তার কণ্ঠস্বর চেহারার মতনই রুক্ষ। বৈশালী নিরীক্ষণ করে দেখল, তারপর বলল, আপনি বার্মায় থাকেন? হ্যাঁ। বার্মার কোথায়? বার্মা সম্বন্ধে আপনার কিছু জানা আছে? না, বিশেষ কিছু জানা নেই, ভূগোলে যেটুকু পড়েছি। আমি থাকি কেমিনডাইনে, রেঙ্গুনের কাছেই। কাঠের ব্যবসা করেন? ওই সামান্য। আপনার সঙ্গে একটু কথা ছিল। বেশ, তো হবে কথা। আপনারা এখন বিশ্রাম করে নিন। কথা শেষ করে অতীন ডাকল, চরণ, চরণ। একটি ভৃত্য এসে দাঁড়ালো। এনাদের অতিথি কুটিরে নিয়ে যাও। আচ্ছা, গাড়িটা কোথায় রাখবো? অতিথি কুটিরের কাছেই গ্যারাজ আছে।
ভুবন নিবাসের পেছনেই একতলা বাড়ি, সঙ্গে গ্যারেজ রয়েছে। চরণের নির্দেশে সুজিত গাড়িটি একটি গ্যারেজে ঢোকালো। তারপর এদিকের ঘরের চাবি খুলে দিতে বৈশালী আর সুজিত ঘরের মধ্যে গেল। একটা বসবার ঘর, কাউচ সোফা সাজানো, সামনে ফালি বারান্দা, ভেতরে শোবার ঘর, পাশাপাশি দুটি খাট। শোবার ঘরের ব্যবস্থা দেখে বৈশালী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। মুখে বলল, অতীনবাবুকে বলতে হবে আমাদের আরেকটা শোবার ঘর দরকার। কেন, আমি না হয় বাইরের ঘরে কৌচের ওপর কাটিয়ে দেবো। কটা রাতেরই বা ব্যাপার বলো তো? কি জানি, আমি তো নিজেই জানি না। মিনিট কুড়ির মধ্যেই অতীন এলো। পেছনে ভৃত্যের হাতে চায়ের সরঞ্জাম, প্রচুর ফল আর মিষ্টি। চা খেয়ে নিয়ে আপনারা স্নান সেরে নিন। আসলে আমাদের খাওয়ার ব্যবস্থা তো ভিন্ন, নইলে একসঙ্গেই খাওয়া যেত। না না, আমরা স্নান সেরেই এসেছি। আর আপনারা চা পানের যে এলাহি আয়োজন করেছেন, তারপর এই বেলা আর কিছু খাওয়ার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। কি যে বলেন! আমাদের একটা কথা ছিল। হ্যাঁ, কি বলুন? আমাদের না আরেকটা এক্সট্রা বেডরুম লাগবে। ঠিক আছে, পাশের ঘরের বেডরুমটাও তাহলে খুলে দিতে বলছি। দয়া করে আপনাদের যখন যা অসুবিধা হবে আমাকে জানাবেন। বুঝতেই তো পারছেন, এই সময়ে আমরা একটু ব্যস্ত রয়েছি বাবার কাজের জন্য। আচ্ছা, আপনার কাছে কি এখন মিনিট 15 হবে? মিনিট 15? হ্যাঁ, খুব হবে। দয়া করে একটু বসুন না। সামনের কাউচে অতীন বসে পড়ল। তা অতীনবাবু, আপনার বাবার কোনো শত্রু ছিল? শত্রু? তেমন শত্রু তো কাউকে মনে পড়ছে না। তবে ব্যবসা করতে গেলেই তো কিছু শত্রু সৃষ্টি হয়, এটা তো নিশ্চয় জানেন। আপনাকে স্পষ্ট করে বলতে চাই অতীনবাবু, আমরা বিশ্বাস করি না যে সামান্য দামের রুবির জন্য কেউ আপনার বাবাকে এইভাবে হত্যা করবে। উদ্দেশ্য নিশ্চয়ই আরও গভীর। সেই উদ্দেশ্য খুঁজে বের করার ব্যাপারে আপনার সাহায্য চাই। আশা করি আপনার কাছ থেকে সেই সাহায্যটুকু আমরা পাব। নিশ্চয়ই, আমি যতটুকু জানি সবই আপনাদের বলবো। আচ্ছা, আপনার সঙ্গে ভুবনবাবুর সম্পর্ক কেমন ছিল? ভালোই। মাঝে মাঝে তো ঝামেলা হতো শুনলাম। কে বলেছে? কার কাছে শুনেছেন? বৈশালী কোনো উত্তর দিল না। অতীনই আবার বলল, নতুন মা বলেছে। ঝামেলা হতো কিনা সেটা বলুন না। হ্যাঁ, কয়েকবার হয়েছে। সম্পত্তি নিয়ে? না, সম্পত্তির ওপর আমার লোভ নেই। আমি একলা মানুষ। বার্মায় আমার যে কাঠের কারবার আছে তাতেই ভালোভাবে চলে যায়। তাহলে? অতীন একটু ইতস্তত করল। কথাটা বলবে কি না সে সম্বন্ধে যেন দ্বিধাবোধ। বৈশালীর সেটা বুঝতে অসুবিধে হলো না। শুনুন, একটা কথা বলি, আমাদের কাছে লুকোচুরি করে কোনো লাভ নেই, বরং সবকিছু পরিষ্কারভাবে বললেই আপনার তাতে মঙ্গল। অতীন নড়ে চড়ে সোজা হয়ে বসল। মঙ্গল অমঙ্গলের কথা কি বলছেন বুঝতে পারছি না, তবে কথাটা বলতে এখন আর বিশেষ বাধা নেই। বলুন। বাবারও সব রত্নের ব্যাপারে কিছু চোরাকারবারির সঙ্গে যোগাযোগ ছিল, আর সেগুলো আবার আন্তর্জাতিক চোরাকারবারি। বাবার ইচ্ছা ছিল বার্মায় এদের সঙ্গে আমি যোগসূত্র রাখি, যাতে তার কারবারটা আরও প্রসার লাভ করে। কিন্তু এসব ব্যাপারে ব্যবসায় আমার চলে যায়। আমি বাবাকে অনেক বুঝিয়েছিলাম, এসব খেলায় আমার একেবারেই আগ্রহ ছিল না। আগেই তো বললাম আপনাদের, সামান্য মধ্যে বিপদ আছে। শুধু মান নিয়ে নয়, প্রাণ নিয়েও টানাটানি। তাছাড়া পুলিশের নজরও যে বাবার উপর ছিল তাও জানি। কিন্তু আপনার বাবার তো অন্য ব্যবসাও ছিল। অন্য ব্যবসা বাবার খুব একটা ভালো চলছিল না। যে টিলা ইজারা নিয়ে কয়লার ব্যবসা শুরু করেছিলেন, সেখানে কয়লা বিশেষ পাওয়া গেল না, একটা স্তরেই শেষ। অভ্রের কারবারে শরিকের সঙ্গে গোলমাল চলছিল, কোর্ট অবধি মামলা গড়িয়েছিল। একমাত্র সম্বল ছিল সোনা আর ওই পাথরের ব্যবসা। আমি বার্মা থেকে চুনি জোগাড় করে পাঠাতাম, তাতে বিশেষ কিছু পাওয়া যেত না। লাভ শুধু হিরে আর সোনায়। বাবার ঝোঁক সেজন্য সেদিকেই বেশি ছিল। হঠাৎ একবার বৈশালীর মনে হলো, এমন নয় তো যে ময়ূরটার ভেতরে সোনার পাত দেওয়া ছিল, কিংবা সোনার কোনো তাল লুকোনো ছিল, সেই জন্যে তার আকর্ষণ এত বেশি। কিন্তু না, বৈশালী ময়ূরটা হাতে করে দেখেছে। ওজন মোটেই তেমন বেশি মনে হয়নি। সোনা ওজনের রীতিমতো ভারী। নিন, আপনারা এবার খেয়ে নিন। চা ঠান্ডা হয়ে গেল। আমি বরং একবার
ওদিকটা দেখে আসি। চায়ে চুমুক দিতে দিতে বৈশালী বলল, সুজিত, ব্যাপারটা কি মনে হচ্ছে? ভদ্রলোকের এভাবে চলে যাবার ধরনটা আমার ভালো লাগলো না কিন্তু। বাবা অসৎ পথে যাচ্ছেন আর ছেলে নিবৃত্ত করতে চাইছে, এই নিয়ে নাকি ঝামেলা। এটার চেয়ে চোরা কারবারের অংশ নিয়ে চেঁচামেচি, সেটা আরো বেশি স্বাভাবিক মনে হয় না? কিন্তু বাপকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে কি লাভ হলো? সেটাই তো ভাবছি। ভুবন বাজপেয়ীর উইলের খবরটা একবার নিতে হবে। উইলে কি চোরাই ধনরত্নের উল্লেখ থাকবে? অবশ্যই না, চোরাই ধনরত্ন অর্থে রূপান্তরিত হয়ে যায়, কালো টাকা সাদা হওয়ার মতো। ভুবনবাবুর স্ত্রীর সঙ্গে কখন দেখা হবে? অত চিন্তা করো না, ভদ্রমহিলা যখন আমন্ত্রণ করে নিয়ে এসেছেন, একবার নিশ্চয়ই দেখা দেবেন। আরও ঘণ্টাখানেক পরে আহারের ডাক এলো। খাওয়ার ব্যবস্থা ভুবন নিবাসে। টেবিল চেয়ার নয়, মোজাইক মেঝের ওপর কার্পেটের আসন, রূপোর থালা গ্লাস এসব রয়েছে। বৈশালী আর সুজিত গিয়ে বসল। প্রায় সঙ্গে সঙ্গেই ভেতরের পর্দা ঠেলে দীপালি দেবী এসে দাঁড়ালেন। সাদা কাপড়ের ওপর ছোট্ট একটা চাদর জড়ানো, চোখে মুখে বিষাদের আভা। আপনাদের খুব কষ্ট হলো? না না, কষ্ট আর কি, থাকা খাবার ব্যবস্থা তো খুবই চমৎকার। আসলে এখন আমাদের পক্ষে আপনাদের তেমনভাবে তদারক করা কিছুটা অসুবিধাজনক, সেটা মনে রেখে আমাদের ত্রুটি ক্ষমা করবেন। ওভাবে বলে আমাদের অপরাধী করবেন না। অতীনবাবুর সঙ্গে দেখা হবে না, তাই না হলে তো আপনাদের ক্রিয়াকর্ম চুকে গেলেই আমরা আসতাম। অতীনের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, তিনি অতিথি কুটিরে আমাদের তদারক করছিলেন। ইতিমধ্যে রাঁধুনি খাবার নিয়ে আসাতে কথোপকথনে ছেদ পড়ল। কিছুক্ষণ পরে দীপালি দেবী প্রশ্ন করলেন, আপনারা কতদিন এখানে থাকবেন? দিন দুয়েকের বেশি দরকার পড়বে না। বিশেষ যদি কিছু দেখতে চান বলতে পারেন। হ্যাঁ, ভুবনবাবুর সিন্দুক যে ঘরে থাকতো সেই ঘরটা একবার দেখতে চাই, মানে তার শোবার ঘরটা। বেশ, বিশ্রাম করে নিন, বিকালে দেখবেন। খাওয়া দাওয়া শেষ করে ভৃত্যের সঙ্গে অতিথি কুটিরে ফিরে আসতে গিয়ে বৈশালী হঠাৎ দাঁড়িয়ে পড়ল। একেবারে কোণের একতলা ঘরের দরজা সম্পূর্ণ খোলা। একটি সুপুরুষ যুবক জানলার কাছে দাঁড়িয়ে, পরনে সিল্কের গেঞ্জি, গোলাপি পায়জামা। বৈশালীর সঙ্গে চোখাচোখি হতেই যুবকটি মুখ ফিরিয়ে নিল। কিছুটা এসে বৈশালী ভৃত্যকে প্রশ্ন করল, আচ্ছা, একতলায় যাকে দেখলাম তিনি কে? আগে ওনার নাম বলতে পারবো না, বিজয় বেখাপ্পা নাম, তবে উনি বাঙালি নন। বাঙালি যে নয় সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছিল। মঙ্গোলিয়ান ধাঁচের মুখ চোখ, কিন্তু বেশ দীর্ঘ। বৈশালীর মনে পড়ে গেল, উনিই বোধহয় অতীনবাবুর সঙ্গে এসেছেন। আগে হ্যাঁ, দাদাবাবুর কারবারের লোক। মাঝে মধ্যেই আসেন বুঝি? আগে হ্যাঁ, প্রায়ই আসেন। আগে বড়বাবুর কাছেও খুব আসতেন। এই সময় বৈশালীর মনে পড়ল লোকটার নাম মংশান। অতিথি কুটিরে ঢুকে সুজিত জিজ্ঞেস করল, তাহলে এখন তোমার প্রোগ্রাম কি? 1 ঘন্টা দিবানিদ্রা। তুমি এ ঘরে শো, আমি পাশের ঘরে যাচ্ছি। বৈশালী শুলো বটে, কিন্তু ঘুমোলো না। একটা হাত দিয়ে চোখ ঢেকে পড়ে রইল। অতীন যখন আবার এসে দাঁড়ালো, তখন রোদ কমে এসেছে। বৃত্ত বাগানে বেতের চেয়ার টেবিল পেতে দিয়েছে। বৈশালী আর সুজিতের খাওয়াও শেষ। কিছু মনে করবেন না, আমি কালকের জন্য অত্যন্ত ব্যস্ত আছি। আপনি কতদিন আছেন এখানে? আমি ভাবছি দিন দুয়েক পরেই রওনা হব, কারণ ওখানে আমার কারবার দেখার আর কেউ নেই। হ্যাঁ, তার উপর মংসানও তো এখন এখানে। বৈশালীর এই কথায় অতীন যেন একটু অপ্রতিভ হলো। তারপর সামলে নিয়ে বলল, মংশান আমার কাঠের কারবার দেখে না, ও পাথর খুব ভালো চেনে, আর তাতেই আমাকে সাহায্য করে। মংসানের সঙ্গে একটু আলাপ করতে পারলে ভালো হতো। বেশ তো, আমি ডেকে পাঠাচ্ছি। এক ভৃত্যকে ডেকে অতীন মংশানকে আসতে বলল। আচ্ছা, একটা কথা ভাবছিলাম। বলুন। সচরাচর বর্মীরা খুব দীর্ঘকায় হয় না, বরং বেঁটেই হয়, অথচ আপনার মংশান তো বেশ লম্বা। ও, দেখা হয়েছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, আমরা যখন খাওয়া দাওয়া সেরে বের হচ্ছিলাম, দেখলাম একতলার ঘরে দাঁড়িয়ে আছেন। ও,
আসলে মংশান ঠিক বর্মী নয়, ওর বাবা মুসলমান, সুরাটের মুসলমান, আর মা বর্মী, তাই মংশান অত লম্বা। মংশান অবশ্য এসব ব্যাপারে কিছু জানে না। কি সব ব্যাপারের? এই বাবার মৃত্যু সম্বন্ধে। ও, জানেন না মানে? নিশ্চয়ই শুনেছেন, মানে সংবাদপত্রেও পড়ে থাকবেন। তা হয়তো পড়েছে, কিন্তু ওই পর্যন্ত, আর বিশেষ কিছু জানে না। বৈশালী আর কথা বাড়ালো না। রাস্তার প্রান্তে মংশানকে আসতে দেখা গেল। এবার পরনে দামি স্যুট, হাতে ফেন্ট হ্যাট। একটা কথা অতীনবাবু, আমি মংশানের সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই, তাই আপনার আর এখানে থাকার দরকার নেই। বেশ। মনে হলো অতীন যেন একটু অনিচ্ছা সত্ত্বেই স্থান পরিত্যাগ করল। একটু পরে মংশান এসে দাঁড়ালো। বসুন মংশান, আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই। বৈশালী ইংরেজিতে বলল। চেয়ার টেনে বসতে বসতে মংশান বলল, আমার সৌভাগ্য। আপনি কতদিন অতীন বাজপেয়ী সহকারী হিসেবে কাজ করছেন? আমি জুনিয়র বাজপেয়ীর সহকারী নই, আমি তার সহযোগী। ওই পাথর যাচাইয়ের ব্যাপারে আমি তাকে ওই সাহায্য করে থাকি আর কি। অতীন বাজপেয়ীর পাথরের চোরা কারবারেও কি আপনি তাকে সাহায্য করেন? মংশান একটু অপ্রস্তুত হলো। কিছুক্ষণ বৈশালীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে তারপর বলল, হ্যাঁ, মানে তার পাথরের কোনো চোরা কারবার আছে বলে তো আমার জানা নেই। আচ্ছা, আপনি ভুবনবাবুকে 2টো রুবি দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, দিয়েছিলাম, ওই মানে বিক্রি করেছিলাম আর কি। রুবি দুটো খুব দামি ছিল। কত দাম? আমি একটা ওই 6,000 করে কিনেছিলাম, বিক্রি করেছিলাম ওই 8,000 করে। রুবি 2টো চুরি গেছে জানেন? হ্যাঁ, শুনেছি আমি। আচ্ছা, আপনার কি মনে হয় যে ওই রুবি 2টোর এত দাম যে তার জন্য একজন মানুষের প্রাণ নেওয়ার প্রয়োজন পড়তে পারে? মানুষকে কখন কিসের জন্য প্রাণ দিতে হয় সেটা বলা যায় না। আমাদের দেশে মানে বার্মায় এর চেয়ে অনেক অল্প টাকার জন্য মানুষকে খুন হতে হয়, বুঝলেন ম্যাডাম? ভুবনবাবুর শত্রু কেউ ছিল বলে আপনার মনে হয়? আমি কি করে বলবো, আমি তো এ দেশে থাকি না। তবে অনেক সময় ছেলেও তো বাপের শত্রু হয়। এ কথা বলছেন কেন? ম্যাডাম, আসলে জুনিয়র বাজপেয়ীর সঙ্গে সিনিয়র বাজপেয়ীর সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, বুঝলেন। প্রায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ঝগড়াঝাটি লেগেই থাকতো। আপনি কি করে জানলেন? আপনি তো এই দেশেই থাকতেন না। আসলে ম্যাডাম, জুনিয়র বাজপেয়ী বার্মায় ফিরে গিয়ে বাপের নামে খুব মেজাজ দেখাতেন। বলতেন বুড়ো শকুনের নাকি লালসার শেষ নেই। কিন্তু তা বলে ছেলে বাবাকে? না না ম্যাডাম, আমি কিন্তু তা একবারও বলিনি। আর আপনার কোনো কথা আছে তো বলুন, না হলে আমি এবার উঠব। আপনি আর কতদিন আছেন এখানে? ওই 20 রেবার দেওয়ান আসবেন কিছু পাথরের খোঁজে, তার জন্যই একটু অপেক্ষা করতে হবে আমাকে। আমার না পাথরের বড্ড নেশা, জানেন তো। কিছু পাথর দেখাতে পারেন? হ্যাঁ ম্যাডাম, কেন পারবো না। আপনার বাড়ির ঠিকানা আর সময় দেবেন, আমি গিয়ে দেখিয়ে আসবো আপনাকে। ও, এখানে দেখানো সম্ভব নয়? না ম্যাডাম, কারণ পাথরগুলো না এখানে নেই। আসলে কাজের বাড়ি তো, তাই এখানে কিছু রাখিনি। আচ্ছা ম্যাডাম, আমি চলি তাহলে। হ্যাঁ। মংশান উঠে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। বৈশালী সুজিতের দিকে ফিরে বলল, কিরকম বুঝছো সুজিত? কম্পাসের কাঁটার উত্তর দিক দেখানোর মতন দীপালি দেবী আর মংশান দুজনেরই লক্ষ্য যেন অতীন বাজপেয়ী। বৈশালী বলল, চলো আমরাও একটু বেরিয়ে আসি। কোথায়? জায়গাটা ঘুরে ফিরে দেখে আসি একবার, চলোই না? মিনিট 15 মধ্যে বৈশালী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। পাশে সুজিত। খুব ছোট জায়গা, শিলার প্রাচুর্য আছে, তবে গড় কেন তা বোঝা গেল না। মারোয়ারি আছে, তার উপর বাঙালি বিহারি সবই রয়েছে।
গাড়ি রাস্তার উপর রেখে দুজনে একটা কাপড়ের দোকানে গিয়ে বসলো। মারোয়ারি দোকানের মালিক কাপড় দেখাতে দেখাতে প্রশ্ন করলো, আপনাদের এখানে নতুন দেখছি। হ্যাঁ, আমরা ভুবন বাজপেয়ীর কাজে নিমন্ত্রিত হয়ে এসেছি। আপনারা কি ভুবনবাবুর আত্মীয়? না, তার সঙ্গে আমাদের পাথরের ব্যবসার লেনদেন ছিল। ওর কয়লার মাইকার ব্যবসায় মন্দা পড়াতে ইদানিং স্টোনের ব্যবসার দিকে ঝুঁকেছিলেন। বড় আফসোসের ব্যাপার, এইভাবে ওর আকস্মিক মৃত্যু। বড়ই ধার্মিক লোক ছিলেন, অনেক কালের বাসিন্দা। তার সব সওদা এখান থেকেই করতেন। দুটো বিছানার চাদর কিনে বৈশালী আর সুজিত উঠে পড়ল। গাড়িতে উঠে সুজিত জিজ্ঞেস করলো, এরপর ভুবন নিবাস। দীপালি দেবী আমাদের ভুবনবাবুর শোবার ঘরটা দেখাবেন। ওরা অতিথি কুটিরের সামনে এসেই দেখলো একজন ভৃত্য দাঁড়িয়ে আছে। আগে মা আপনাদের জন্য অপেক্ষা করছেন। চলো, যাচ্ছি। মুখ হাত ধুয়ে পোশাক বদলে দুজনে ভুবন নিবাসে চলে এলো। দোতলার বারান্দার কাছে দীপালি দেবী দাঁড়িয়েছিলেন। আসুন আসুন, বেরিয়েছিলেন বুঝি? সমস্ত দিন আটকে আছি তো, তাই একটু এদিক ওদিক বেড়াতে গেছিলাম। আসুন, ওর ঘরটা দেখিয়ে আনি। একদিকে খাট, কোণের দিকে একটা সিন্দুক, তাতে সিঁদুরের দাগ। দেওয়ালে ভুবন বাজপেয়ীর ফটো, মোটা বেলফুলের মালা দুলছে। মাঝখানে কাঁচি ঢাকা সেন্টার টেবিল ঘিরে গোটা দুয়েক চেয়ার। আপনি কোথায় থাকেন? বৈশালীর প্রশ্নে দীপালি একটু বোধহয় অপ্রস্তুত হলো। মৃদু কণ্ঠে বলল, পাশের ঘরে। ময়ূরটা এই সিন্দুকেই ছিল? হ্যাঁ। আপনি কোনোদিন সিন্দুক খুলেছেন, মানে ভুবনবাবুর অনুপস্থিতিতে? না, তার প্রয়োজন হয়নি। আমার চাবি দিয়ে অনেকবার খুলেছি, তবে ওর সামনে। আপনার গয়নাগাটি কি এই সিন্দুকেই থাকে? না, ব্যাংকে থাকে। প্রয়োজন মতো আমি আনিয়ে নিই। ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করে বৈশালী জিজ্ঞাসা করল, অতীনবাবু কোথায় থাকেন? দীপালি দেবী জানালেন, দোতলায় পেছন দিকে অতীনবাবু থাকেন। আচ্ছা, ভুবনবাবুর সঙ্গে অতীনবাবুর যে ঝামেলা হয়েছিল সেটার বিষয়বস্তু সম্বন্ধে কিছু বলতে পারবেন? বাংলায় শুরু হলেও দুজনে ইংরেজিতে কথা বলছিলেন। ইংরেজি ঠিক ঠিক বুঝতে কি আপনার কোনো অসুবিধা হয়েছিল? আমি গ্র্যাজুয়েট। ও আচ্ছা, তা ওরা কি সম্পত্তি সম্বন্ধে কথা বলছিলেন? হ্যাঁ, অতীন বলছিল বিষয়ের অংশ তাকে ভাগ করে দিতে হবে। আরেকটা কথা। কি বলুন? ভুবনবাবুর কোনো উইল আছে? আমি যতদূর জানি নেই। থাকলে এই সময় নিশ্চয়ই আপনি জানতে পারতেন। পারতাম। আমাদের অ্যাটর্নি মিস্টার মজুমদারের কাছে খোঁজ নিয়েছিলাম। তিনি বললেন কোনো উইল নেই। আশ্চর্য। কেন আশ্চর্য কেন? যতদূর জানলাম ভুবনবাবু বিচক্ষণ ব্যক্তি, এসব কাজ তাঁর সম্পূর্ণ করে রাখাই উচিত ছিল। যাই হোক, কাল থেকে তো আপনারা খুব ব্যস্ত থাকবেন। হ্যাঁ, তা থাকবো। সন্ধ্যের সময় ভালো কীর্তন আছে, যদি এই বিষয়ে আগ্রহ থাকে আসরে আসবেন। ও, কলকাতা থেকে কেউ আসছেন? হ্যাঁ, কীর্তন বিশারদ হিমাংশু ভট্টাচার্য আসবেন। ঠিক আছে, থাকবো। সুজিত আর বৈশালী দুজনে বাইরে এসে দাঁড়ালো। দীপালির নির্দেশে ভৃত্য দরজাটা টেনে বন্ধ করে দিল। অতীনকে জিজ্ঞাসাবাদ করেছেন? মোটামুটি। 2-1 দিনের মধ্যে তো সে বনমায় ফিরে যাবে। প্রয়োজন হলে ফিরে যাওয়া আমরা বন্ধ করে দেব। আচ্ছা, মংসান লোকটি কেমন? অতীনের চাকরি তার কত ভালো হবে। তবে ওর সঙ্গে ভেতরের বাড়ির কোনো যোগাযোগ নেই। যখন আসে বাইরের ঘরেই থাকে। ভুবনবাবুর সঙ্গে পাথরের কেনা বেচায় ওর যোগাযোগ ছিল, তবে এমন কিছু নয়। প্রথম দিকে কয়েকটা পান্না কেনার ব্যাপারে সাহায্য করেছিল। আমি চলি, ঠাকুরঘরে বাতি দিতে হবে। বৈশালী আর সুজিত সামনের বাগানে এসে দাঁড়ালো। মণ্ডপ তৈরি শেষ। একটা বেদির ওপর ভুবনবাবুর ফটো রাখা হয়েছে। কাল পুষ্পভূষিত করা হবে। সকাল থেকে অনুষ্ঠান শুরু। অতীন মণ্ডপের মাঝখানে দাঁড়িয়ে তদারক করছে। বৈশালীদের দেখে অতীন এগিয়ে এলো। কি কাল আছেন তো? হ্যাঁ, কালকের দিনটা থাকবো। দীপালি দেবী থাকবার জন্য বিশেষ অনুরোধ করেছেন। একজন বিখ্যাত কীর্তনী আসছেন শুনলাম। বলছিলাম, বাবার হত্যাকাণ্ডের কোনো সুরাহা হলো? কই আর হলো,
ওসব তো পুলিশের কাজ। আপনার কি কাজ? ময়ূর উদ্ধার করা। আচ্ছা, তার কিছু হলো? এখনো কাজের ভার নিইনি তো। কথা ছিল শিলাগড় দেখে তবে কাজটা নেব কিনা বলবো। ময়ূর উদ্ধারের চেয়েও আমি কিন্তু বাবার হত্যাকারীর হদিশ পেতে বেশি ইচ্ছুক। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আচ্ছা, একটা কাজ করুন বুঝলেন, আপনি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। বেশ, দেখি। ডেকোরেটরের একটা লোকের দিকে অতীন এগিয়ে গেল। রাত্রে খাওয়া দাওয়ার পর বেতের চেয়ারে দুজন বসেছিল, বৈশালী আর সুজিত। সুজিত হেসে বলল, কি গোয়েন্দা সাহেবা, কেসের কোনো কিনারা হলো? কই আর হলো, আর এত সহজে কি হয়? আলবাত হয়। ধুর, তুমি জানোই না। কিরকম? সস্তা গোয়েন্দা কাহিনী পড়নি? এতক্ষণে গোয়েন্দার কানের পাশ দিয়ে গোটা তিনেক বুলেট ছুটতো, চায় চুমুক দিয়ে একজন মৃত্যুর কোলে ঢলে পড়তো। সেসব তো কিছুই হলো না, একেবারে নিরামিষ ব্যাপার। আর হঠাৎ বৈশালী একটা হাত বাড়িয়ে সুজিতের হাত টিপে দিল। আস্তে। কি? ভুবন নিবাসের দোতলায় দেখো। সুজিত চোখ তুলে দেখল, অন্ধকার রাত, দু একটা নক্ষত্রের ম্লান দীপ্তি রয়েছে। দোতলার পেছন দিকের বারান্দায় অন্ধকার একটা মূর্তি, তার হাতে একটা টর্চ। মনে হচ্ছে টর্চ নেড়ে সে যেন ইশারা করছে। বৈশালী উঠে বাগানের ধারে গেল। বাগানের সীমানার বাইরে উঁচু নিচু জমি, কয়লার খাদের কাছাকাছি এলাকা যেমন হয় তেমন। পেছনে একটা টিলা, ছোট্ট একটা ঢিবির পাশ থেকে আর একটা টর্চের আলো দেখা গেল। একবার জ্বলছে আর একবার নিভছে। এদিকের ইশারার উত্তর। মিনিট 15, তারপরে সব চুপ। বারান্দার লোকটা সরে গেল। বাইরের টর্চের আলো আর জ্বলল না। বৈশালী চেয়ারে ফিরে এলো। কি বুঝলে? আলোর সংকেত বলে মনে হলো। আরে সে তো অন্ধ বলতে পারবে। বারান্দার লোকটি কে? অন্ধকারে আর দেখতে পেলাম কোথায়? না, সহকারী হিসেবে তুমি একটা অপদার্থ। বেশ, গোয়েন্দা হিসেবে তুমিই বলো। চরণ আসুক, তারপর বলবো। চরণ একটু পরেই এলো, কুঁজোয় ঠান্ডা জল ভরতে। বৈশালী জিজ্ঞেস করলো, আচ্ছা চরণ, ওই পেছন দিকের ঘরে কে থাকেন? ওই যে ওই বারান্দা থেকে যে ঘরটা দেখা যাচ্ছে। চরণ একবার চোখ তুলে দেখে বলল, আগে দাদাবাবু, ওটা দাদাবাবুর ঘর। বৈশালী, আর দেরি নয়, অতীনবাবুর ঘরটা সার্চ করা যাক। ধৈর্য ধরো বন্ধু, অত তাড়াহুড়ো করো না। পরের দিন সকালে বৈশালী চা পানের আগেই ভুবন নিবাসে এসে হাজির হলো। সোজা দোতলায় উঠে সামনে চরণকে দেখে বলল, চরণ, আমি অতীনবাবুর সঙ্গে দেখা করব। হ্যাঁ, দাদাবাবু এখনো ওঠেননি। তুমি ওঠাও, বলো জরুরি দরকার। আগে আসুন। চরণ আর কিছু বলল না, এগিয়ে গেল। বৈশালী তাকে অনুসরণ করল। দাদাবাবু, ও দাদাবাবু, দাদাবাবু, কি হলো রে বাবা? ও দাদাবাবু! বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে জড়ানো গলার শব্দ শোনা গেল। কে? কি দরকার? দরজাটা দয়া করে খুলবেন, খুব দরকার। দরজা খুলে গেল। চৌকাঠের ওপারে রাত্রিবাস পরিহিত অতীন, চোখ দুটো বেশ লাল, দৃষ্টি কিঞ্চিত উদ্ভ্রান্ত। দরজা খোলার সঙ্গে সঙ্গে বৈশালী ঘরের মধ্যে ঢুকে পড়ল। আপনার সঙ্গে কতগুলো কথা আছে। আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। বৈশালী চোখ বুলিয়ে ঘরের অবস্থাটা একবার দেখে নিল। কোণের দিকে গোল টেবিলে একটা মদের বোতল, পাশে গ্লাস, দুটোই শূন্য। পারতাম। আচ্ছা, একটু বাইরেটায় আসবেন। কোথায়? বারান্দায়। অতীন পেছনের বারান্দায় এসে দাঁড়ালো। তার সামনে বৈশালী। কাল একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, বুঝলেন? কি? আপনি একটু দাঁড়ান এইখানে, এই ঠিক এইখানটায়। হ্যাঁ। বৈশালীর নির্দেশ মতো অতীন দরজার পাশে দেওয়ালের ধারে দাঁড়ালো। ওই যে উঁচু নিচু ঢিপি দেখতে পাচ্ছেন,
কাল রাতে না ওখান থেকে কে যেন টর্চের আলো ফেলছিল। সে তো ফেলতেই পারে, টর্চ হাতে লোকেরা আনাগোনা করে, তাদের হাতের আলো এদিক ওদিক পড়তেই পারে। না, আনাগোনার আলো নয়, এক জায়গায় দাঁড়িয়ে যেন আলোর সংকেত পাঠাচ্ছিল। কটার সময়? ওই রাত 10:30। 10:30? না, আমি জানি না, আমি তখন বাড়ি ফিরিনি। ও, তাহলে ভুলই দেখেছি হয়তো। যাই হোক, সাত সকালে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসি। হ্যাঁ। মুখে অতীন না না বললেও তাকে দেখে এটুকু বোঝা গেল যে ভোরবেলা অযথা ঘুমটা ভাঙিয়ে দেওয়াতে সে মোটেই খুশি হয়নি। বৈশালী নেমে এলো। সুজিত সবে ঘুম থেকে উঠে বাথরুমের দিকে রওনা হচ্ছে, সামনে বৈশালীকে দেখে বলল, কি ব্যাপার, এত সকালে কোথায় গিয়েছিলে? মর্নিং ওয়াক করে এলাম। একা একা? তোমরা যেমন মাঝে মাঝে নারী সঙ্গ বর্জনীয় মনে করো, আমরাও তেমনই কখনো কখনো তোমাদের পরিহার করে চলতে চাই, বুঝলে? সুজিত কিছু বলল না, বাথরুমে ঢুকে গেল। একসময় অতীন এসে দাঁড়ালো, হাতে কার্ড। বড্ড দেরি হয়ে গেল, দেখুন তো, আরও আগে নিমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু আগে আর আপনাদের পাবো কোথায়? দয়া করে অনুষ্ঠানে আসবেন। সকাল থেকেই কীর্তনের আসর বসবে, অবশ্য রাত্রেই জমজমাট হবে আসর। দিনের বেলা আমাদের একটু কাজ আছে, তবে সন্ধেবেলা আসরে আমরা অবশ্যই উপস্থিত থাকব। খাওয়া দাওয়ার পর বৈশালী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল, সঙ্গে সুজিত। বৈশালীর হাতে স্টিয়ারিং। সুজিত জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আশপাশটা একটু ঘুরে দেখব, আলোর খেলা কোথা থেকে হচ্ছিল জানতে হবে না? তোমার কি ধারণা, যারা এসব করছিল তারা দিনের বেলাতেও ওখানে বসে থাকবে? হ্যাঁ, তা কখনোই থাকে না, ঠিকই। মানুষ থাকে না, কিন্তু চিহ্ন রেখে যায়, হাত পায়ের ছাপ কিংবা ব্যবহার করা কোনো জিনিস। তা সত্যি, তা না হলে তোমাদের মতন গোয়েন্দাদের অন্ন যাবে যে। চলো। গাড়ি একটু দূরে রেখে দুজনে হাঁটল। উঁচু নিচু ঢিপির পাশে কাঁটা গাছের ছোপ। বৃষ্টি হয়নি, তাই শুকনো খটখটে মাটি, পায়ের ছাপ পড়া সম্পূর্ণ অসম্ভব। বৈশালী নিচু হয়ে ঝোপগুলো তন্ন তন্ন করে খুঁজল। হঠাৎ কি একটা কুড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। এই দেখো। সুজিত এগিয়ে এলো। কি এটা? একটা খাম, কারো পকেট থেকে পড়ে গেছে। বৈশালী খামটা এগিয়ে দিল। সুজিত দেখল পুরনো খাম, একটা ঠিকানা লেখা, স্পষ্ট নয় কিন্তু পড়া যায়। অতীন বাজপেয়ী, 4th স্ট্রিট, কেমেন্ডাইন, রেঙ্গুন, লোয়ার বর্মা। এটা এখানে এলো কি করে? বৈশালীকে খুব চিন্তিত মনে হলো। আস্তে আস্তে বলল, কারো পকেট থেকে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। পড়লে অতীনবাবুর পকেট থেকেই পড়েছে, কারণ তাকেই লেখা খাম। বৈশালী এ কথার কোনো উত্তর দিল না, শুধু বলল, দাও দেখি খামটা। খামটা নিয়ে সে নিজের ভ্যানিটি ব্যাগে রেখে দিল। তারপর হেঁটে একটু দূরে গিয়ে আবার ফিরে দেখল। কি দেখছো? কাল রাতে ওই জায়গা থেকেই কিন্তু আলোটা দেখা গিয়েছিল। আমি এই উঁচু ঢিপিটা নিশানায় রেখেছিলাম। রাতের বেলা ঢিপিটা যদিও দেখা যায়নি, শুধু একটা অন্ধকার স্তূপ মনে হয়েছিল। তোমার বক্তব্যটা কি? কিছুই বুঝতে পারছি না সুজিত, আমার হিসেব সব গোলমাল হয়ে যাচ্ছে। কিরকম? আমাকে আর কিছুদিন সময় দাও, যদি সম্ভব হয় আশা করি সব বলতে পারবো। তা ভালো, কিন্তু এবার কোন দিকে? একবার থানায় যাব। হঠাৎ? ভয় নেই, ভেতরে নয়, বাইরে থেকে থানার অবস্থানটা একবার দেখে আসবো। চলো। দুজনে আবার গাড়িতে উঠল। সদর রাস্তার ওপরেই থানা, ভুবন নিবাস থেকে বেশি দূরে নয়। ওসির সঙ্গে একবার আলাপ করে এলে হতো না? হ্যাঁ, দরকার হলে পরে যাব। সত্যেন রায়ের চিঠি সঙ্গে আছে, তাতেই কাজ হবে। একটু এদিক ওদিক ঘুরে দুজন যখন ফিরে এলো, তখন খুব বেশি লোক নেই। বাড়ির লোকেরা রয়েছে, কীর্তন চলছে। বৈশালী দেখল মঞ্চের এক পাশে সাদা কাপড় জড়িয়ে দীপালি দেবী চুপচাপ বসে আছেন, এক মুঠো রজনীগন্ধা ফুলের মতন। কি বা বয়স! এই বয়সে জীবনের শ্রেষ্ঠ সুখে জলাঞ্জলি দিতে হলো। পৃথিবীর সব রং মুছে গেল,
সন্ধ্যার সময় বৈশালী আর সুজিত দুজনে এসে আসরে বসল। এখানকার আসর জমজমাট, পুরুষ আর মহিলাদের আলাদা ব্যবস্থা। সুজিত একদিকে বসলো আর বৈশালী অন্যদিকে। এবারের আকর্ষণের কারণ আছে। মঞ্চে হিমাংশু ভট্টাচার্য, তাকে ঘিরে অনেকগুলো মেয়ে। হিমাংশু ভট্টাচার্য গাইছে আর মেয়েরা কোরাসে অনুসরণ করছে। বৃন্দাবনের জীবন। শ্রীকৃষ্ণ মথুরা চলে গেছেন, তার বিরহে বৃন্দাবনের গাছপালা পশু পাখি বেদনায় মুহ্যমান। গোপিনীরা উন্মত্ত প্রায়। সেই বেদনা সঙ্গীতের কথায় সুরে মূর্ত হয়ে উঠেছে। বৈশালী এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখল, পুরুষদের জায়গায় একেবারে কোণের দিকে মংসান বসে এক মনে গান শুনছে। কি বুঝছে কে জানে। বৈশালী পাশে বসা মহিলাদের দিকেও দেখল। বেশিরভাগই গ্রাম্য বধূ আর মেয়ে, তারাও গানে তন্ময়। বৈশালী আস্তে আস্তে উঠল। কেউ লক্ষ্য করছে না। একটু দাঁড়িয়ে আসর থেকে বেরিয়ে এলো। চাকর বাকর কেউ ধারে কাছে নেই। বৈশালী সিঁড়ি দিয়ে উঠল। সামনেই মংসানের ঘর, দরজা ভেজানো। হাত রাখতেই দরজা খুলে গেল। ঘর অন্ধকার। একবার পেছন দিকে দেখে বৈশালী ঘরের মধ্যে ঢুকে গেল। অন্ধকার চোখে সহ্য হতে আরও এগিয়ে গেল সে। ব্লাউজের মধ্যে থেকে পেন্সিল টর্চ বের করল। প্রথমে টেবিলের ওপর, তারপর আলমারির দিকে আলোর রেখা ঘুরতে লাগল। ড্রয়ার টেনে দেখল বন্ধ। দেওয়ালের তাকে হাত বোলাতে বোলাতে হাতে কতগুলো কাগজ উঠে এলো। টর্চের আলোয় সেগুলোর ওপর নজর বুলিয়েই ব্লাউজের মধ্যে সেগুলো রেখে দিল। তারপর হাত বাড়িয়ে তাকের ওপর আরও জিনিসের খোঁজ করতে যাওয়ার আগেই বাইরে জোর পায়ের শব্দ। দরজা খুলে গেল। বাইরের আলোর রেখার কিছুটা ঘরের মধ্যে এসে পড়ল। বৈশালী দ্রুত পায়ে কোণের দিকের পর্দার আড়ালে আত্মগোপন করল। ভাগ্য ভালো বৈশালীর। মংসান বেশিক্ষণ ঘরের মধ্যে রইল না। টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে বেরিয়ে গেল। বৈশালী এতক্ষণ নিঃশ্বাস রোধ করে দাঁড়িয়েছিল, একটা হাত কোমরে, যেখানে আগ্নেয়াস্ত্রটা আটকানো। কয়েক মুহূর্ত অপেক্ষা করে যখন পর্দার আড়াল থেকে বাইরে এসে দাঁড়ালো, তখন তার সারা দেহ ঘামে সিক্ত। খুব সন্তর্পণে ঘরের বাইরে এলো। আর কীর্তনের আসরে নয়, বৈশালী অতিথি কুটিরে চলে গেল। সুজিত আসরে বসে রয়েছে। বৈশালী প্রথমে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে কাগজগুলো নিয়ে বসল। গোটা 5-6 কাগজ। একটা লন্ড্রির বিল, একটা শার্টের ক্যাশ মেমো আর একটা চামড়ার ছোট ওয়ালেট কাগজের সঙ্গে চলে এসেছে। ওয়ালেটে একটা ঠিকানা, ধর্মতলা স্ট্রিটের কোনো এক হামিদ আলীর। আর একটা খাম রয়েছে, ওপরে কোনো নাম নেই। ছোট ছোট ভাঁজ করা অনেকগুলো কাগজ, সবগুলো ইংরেজিতে লেখা। পড়তে পড়তে বৈশালীর দুটি ভুরু কুঞ্চিত হয়ে এলো। দৃঢ় সংবদ্ধ ঠোঁট। চিঠিগুলো রেখে ওয়ালেটটা ঝাড়ল যদি কিছু আটকে থাকে। শুকনো একটা ফল পড়ল বৈশালীর কোলের ওপর। সাবধানে ফলটা তুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটা শিশি বের করে তার মধ্যে রেখে দিল। আরেকটা কাজ বাকি। একটা চিঠি সরিয়ে রেখে অন্য কাগজগুলো ওয়ালেটের মধ্যে ভরে নিল। এখন এই ওয়ালেটটা মংসানের ঘরে রেখে আসতে হবে, যেমন করে পারে। দরজা বন্ধ করে বৈশালী বাইরে বেরিয়ে এলো। আসরে এসে দেখল মংসান একইভাবে বসে আছে। সুজিত নেই। চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখল, অতীনও নেই। অথচ সুজিতকে এই মুহূর্তে খুব প্রয়োজন। মঞ্চের দিকে তাকিয়ে দেখল হাত জোড় করে দীপালি দেবী চুপচাপ বসে আছেন। বৈশালী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তখন দেখল গেট দিয়ে সুজিত আর অতীন ঢুকছে। বৈশালী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? দুজনেরই গান ভালো লাগে না, তাই বেড়াতে বেরিয়েছিলাম। অতীনের দিকে ফিরে বৈশালী গম্ভীর কণ্ঠে বলল, ও, আপনি গান ভালোবাসেন না? শেক্সপিয়ার তো বলেছেন, যারা গান ভালোবাসে না তারা নাকি মানুষ খুনও করতে পারে। আশা করি রহস্য করছেন। বৈশালী এ কথার উত্তর দিল না। সুজিতকে বলল, সুজিত, একটু কথা আছে তোমার সঙ্গে। অতীন ইঙ্গিতটা বুঝল, আসরের মধ্যে গিয়ে বসল। আচ্ছা শোনো, একটা কাজ করতে হবে।
কি বলো? মংশানকে কথায় কথায় আটকে রাখতে হবে। কেন? ওর ঘরে আমার যাওয়া দরকার। সর্বনাশ, ওসব করতে যেও না, বিপদে পড়বে। কিচ্ছু হবে না, তাড়াতাড়ি যাও, সময় নেই। তারপর আমাকে অতীনবাবুর ঘরেও একবার যেতে হবে। সুজিত মংশানের দিকে এগিয়ে গেল। মংশানের পাশের চেয়ারে বসে বলল, আচ্ছা, আপনি তো বাংলা বোঝেন না। না, তেমন নয়। তবে কি শুনছেন? আসলে ওই সুরটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাদের দেশে গান বাজনার চল আছে? আরে আছে বই কি স্যার, পোল ডান্স মানে বাম্বু ডান্স হয়, তার সঙ্গে গানও হয়। যাক, আসল কথাটা আপনাকে বলি। হ্যাঁ, বলুন না। আপনাকে এই সময় বিরক্ত করছি বলে প্লিজ কিছু মনে করবেন না। আরে না না স্যার, বলুন না, কি বলবেন আপনি? আমার একটা পাথর দরকার। এতক্ষণ পরে মংশানের চোখে মুখে আগ্রহ ফুটে উঠল। আমাকে জ্যোতিষী বলেছেন ক্যাটসআই ব্যবহার করতে। ও, তা কলকাতা শহরে ক্যাটসআই পাচ্ছেন না আপনি? পাচ্ছি, কিন্তু কিনতে সাহস হচ্ছে না। কেন? ওই আর কি, যদি ঠকি। ও বেশ, আপনার ঠিকানা আমাকে দিন, আমি আপনাকে গিয়ে দেখিয়ে আসব। সুজিত পকেট থেকে কলম বের করে একটা কাগজে খসখস করে ঠিকানা লিখে দিল। মংশান ঠিকানাটা রেখে দিল। সুজিত একসময় আর চোখে তাকিয়ে দেখল বৈশালী আসরের পেছনে এসে দাঁড়িয়েছে। সে উঠে দাঁড়ালো, মংশানকে বলল, ধন্যবাদ, দিন 7 পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন। সুজিত বৈশালীর সামনে এসে দাঁড়ালো, চাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, হয়ে গেছে? আচ্ছা শোনো, এদিকে এসো তো একবার। সুজিত আর বৈশালী একপাশে সরে এলো। আজ রাত্রেই আমরা রওনা হব। আজই রাত্রে? হ্যাঁ, চলো, তৈরি হইনি। এনারা কি ভাববেন? তুমি যাও, আমি আসছি। সুজিত চলে যেতে বৈশালী দীপালি দেবীর পেছনে গিয়ে দাঁড়ালো। দীপালি ফিরে দেখল। কিছু বলবেন? হ্যাঁ, একটু কথা ছিল। দীপালি উঠে এলো। আমরা না আজ রাত্রেই কলকাতা ফিরে যাব। সে কি, আজই? হ্যাঁ, জরুরি দরকার, যেতেই হবে। তাহলে আমাদের কেসটার কি হবে? আমি দিন 7 পরে আবার আসছি না হয়। তার আগে তো অতীন পালাবে। না না, তিনি যাতে পালাতে না পারেন তার ব্যবস্থা আমি করে যাব। আপনাকে আগাম কিছু টাকা দেবার কথা ছিল। আমি 7 দিন পরে আসি, তারপর দেখা যাবে। রাত্রে খেয়ে যান অন্তত। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমরা বাইরে কিছু খেয়ে নেব। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আর এইভাবে আতিথেয়তার জন্য আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। বৈশালী দুটো হাত যুক্ত করে নমস্কার করল। আধ ঘন্টার মধ্যে বৈশালী আর সুজিত বেরিয়ে পড়ল। বৈশালী থানায় নেমে একবার ওসির সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিল। কিছুক্ষণ পরেই ওসি দুটি পুলিশ নিয়ে ভুবন নিবাসে ঢুকল। তখন আসর শেষ, লোকেরা উঠতে আরম্ভ করছে। ওসি অতীনের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি অতীন বাজপেয়ী? সামনে পুলিশ দেখে অতীন একটু বিব্রত হলো, বলল, হ্যাঁ। আপনি আগামী 10 দিন সকাল বিকেল থানায় হাজিরা দেবেন, কেমন? সে কি, আমাকে যে বার্মায় ফিরে যেতে হবে? আপনার ফিরে যাওয়া এখন সম্ভব নয়, আইনের প্রয়োজনে আপনাকে থাকতে হবে কয়েকদিন। আমার অপরাধ? সেটা যথাসময়ে জানতে পারবেন। আপনাদের এই অন্যায় আদেশ আমি মানি না। দেখুন, আমাদের আদেশ আমরা জানিয়ে গেলাম, এরপর আপনি যা করবেন সেটা কিন্তু নিজের দায়িত্বে। তার ফল কি হবে নিশ্চয়ই বোঝার মতো বুদ্ধি আপনার আছে। পুলিশ নিয়ে ওসি চলে যাওয়ার পর অতীন নিষ্ফল গর্জন শুরু করল। 2 টাকার গোয়েন্দা যাওয়ার সময় আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। মংশানকে দেখতে পেয়ে বলল, দেখলে দেখলে ঝামেলা, কাজকর্ম ফেলে দুবেলা থানায় হাজিরা দাও। কেন কেন, আমি কি চুরির দায়ে ধরা পড়েছি নাকি? মংশান চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। সারাটা পথ বৈশালী অস্বাভাবিক রকম গম্ভীর। স্টিয়ারিং সুজিতের হাতে, সিটে হেলান দিয়ে বৈশালী নিষ্পন্দ, নির্বাক। তার এই চেহারার সঙ্গে সুজিতের পরিচয় আছে। সে বুঝতে পারল বৈশালীর মনের মধ্যে চিন্তার ঝড় উঠেছে, অনেকগুলো বিপরীতমুখী তরঙ্গের সংঘাত। এসবের মাঝখান থেকে সে সমাধানের সূত্র খুঁজছে। বর্ধমান এসে বৈশালী নিজেই কথা বলল, এসো সুজিত, কিছু খেয়ে নেওয়া যাক। খাবার টেবিলেও বৈশালী বেশ চিন্তামগ্ন।
এক সময় বলল, তুমি এখন কাজে যোগ দিও না, বুঝলে? 3 দিন পরে আমরা আবার শিলাগড়ে ফিরে আসব। 3 দিন? হ্যাঁ, 2 দিনও হতে পারে। আর কোনো কথা হলো না। সুজিতকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বৈশালী শুধু বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় ফোন করব। পরের 2 দিন বৈশালী ভীষণভাবে ব্যস্ত রইল। খুব সকালে বের হয়ে যেত, ফিরত প্রায় রাত 2-2:30টায়। তারপর আবার বের হতো, রাত 10টার আগে ফিরতে পারত না। 3 দিনের দিন বৈশালী সুজিতকে ফোন করলো। সুজিত, তুমি এর মধ্যে আমায় ফোন করেছিলে? না, তুমি ব্যস্ত থাকবে ভেবে আমি আর করিনি। শোনো, বলছি তুমি 2 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিতে পারবে? আমি এখনই তৈরি আছি। এই না হলে আমার সহকারী। আচ্ছা শোনো, এখন 9টা বাজে, আমি ঠিক 2 ঘন্টার মধ্যে তোমাকে তোমার বাড়ি থেকে তুলছি। কোথায়? শিলাগড় তো? হ্যাঁ, ইচ্ছে তো তাই। রাখছি, হ্যাঁ। বাইরে যাবার জন্য বৈশালীর একটা সুটকেস গোছানো থাকে। বৈশালী স্নান আর ভারী রকমের প্রাতরাশ সেরে নিল। গাড়িতে সুজিত জিজ্ঞেস করলো, শিলাগড়ের রহস্যের কিনারা হয়ে গেছে? আজ রাত্রে অপারেশন। শোনো, আরেকটা কথা, এবার আর অতিথি কুটিরে আমরা উঠবো না। তবে শিলাগড়ে ঘোরার সময় আমরা একটা মারোয়ারি ধর্মশালা দেখেছিলাম, মনে আছে? সেন্ট্রাল রোডে। নাম বোধ হয় রামবিলাস ধর্মশালা। থাকতে পারবে সেখানে? মনে আছে আগ্রায় গাছতলায় 2 রাত কাটিয়েছিলাম? রাস্তায় আর কোনো কথা হলো না। সদর রাস্তা ছেড়ে গাড়ি ঘুরপথে সেন্ট্রাল রোড ধরল, যাতে ভুবন নিবাসের সামনে না পড়তে হয়। রামবিলাস ধর্মশালা ব্যবস্থা খারাপ নয়, শুধু মাছ, মাংস আর ডিম চলবে না। বৈশালী আর সুজিত ঠিক করলো এখানেই থাকবে, কিন্তু খাওয়া দাওয়া বাইরেই সেরে নেবে। সুজিত জিজ্ঞেস করলো, শুধু কটা রাত তো? তাই তো মনে হচ্ছে। অবশ্য এসব ব্যাপারে কিছুই বলা যায় না যদিও। থানার সামনেই ওসিকে পাওয়া গেল। অভ্যর্থনার বহর দেখে বৈশালী বুঝতে পারল ইতিমধ্যে সত্যেন রায়ের ফোন এসে পৌঁছেছে। অতীনবাবু ঠিকঠাক থানায় হাজিরা দিচ্ছেন তো? ওসি হাসল। হ্যাঁ, একেবারে নিয়ম করে। তাহলে এবার অ্যারেস্ট করি ওনাকে? না, এখন নয়, যখন প্রয়োজন হবে আমি বলবো। আচ্ছা, আজ রাতে 12টায় আমার গোটা 4 পুলিশ দরকার, আর্মড। আপনি তো থাকবেনই। ডিসি ফোনে আমাদের সব কিছু বলেছেন। আমরা ওই 11টার মধ্যে তৈরি থাকবো। ঠিক আছে, 11টার একটু পরেই এখানে আসবো আমরা। আর দড়ির মই চাই কিন্তু একটা। সেই কথাও স্যার বলেছেন। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, সব তৈরি থাকবে। চলি, ঠিক সময় আসবো। ভালোই হয়েছে, আজ রাতটা বেশ অন্ধকার। আমাদের আলো আর অন্ধকার সবই এক। বৈশালীর পোশাক দেখে সুজিত অবাক। পরনে কালো শার্ট, আঁটো প্যান্ট, প্যান্টের রঙও কালো, কোমরে অটোমেটিক রিভলভার। কি ব্যাপার, রণাঙ্গনে নাকি? প্রায় তাই। আমি কি পরবো? তুমিও টাইট কিছু পরে নাও। কেন, ছুটতে হবে নাকি? সম্ভবত। বৈশালী আর সুজিত যখন থানার সামনে এসে হাজির হলো, তখন জিপ নিয়ে ওসি তৈরি। আমাকে অনুসরণ করুন। জিপ খুব সাবধানে বৈশালীর গাড়ির পেছন পেছন চলতে শুরু করলো। পিচকালো অন্ধকার, 1 হাত দূরের কিছু দেখবার উপায় নেই। আকাশে গোটা কয়েক নক্ষত্র আছে বটে, কিন্তু তাদের ক্ষীণ জ্যোতি পৃথিবীতে এসে পৌঁছচ্ছে না। একটা গাছের নিচে জিপ আর গাড়ি দাঁড়ালো। সবাই নেমে এলো। বৈশালী তার রেডিয়াম ঘড়ির দিকে তাকালো। 11:35। বৈশালী ওসিকে একপাশে ডাকলো। অনেকক্ষণ ধরে চাপা গলায় কথা হলো। তারপর এক সময় বৈশালী বলল, চলুন আমরা এগোই। ভুবন নিবাসের পেছনের পাঁচিলের এপাশে এসে সকলে দাঁড়ালো। নিশাচর 2-1টা পাখির ডাক। এছাড়া শিলাগড় যেন ঘুমে নিথর। 12টা বাজতে যখন 10, তখন বৈশালী ইঙ্গিত করল। ওসি দড়ির মইটা পাঁচিলের ওপর ছুঁড়ে দিল। প্রথমে ওসি, তারপর বৈশালী আর সুজিত খুব সাবধানে পাঁচিলের ওপর উঠল। গাছপালার জন্য এদিকটা যেন আরও অন্ধকার। 2-1টা জোনাকির ক্ষীণ আলো দেখা যাচ্ছে। এক এক করে পুলিশরা উঠল। তারপর গাছের ডাল আঁকড়ে এদিকে নামল। বৈশালী পুলিশদের দিকে ফিরে বলল, তোমরা এখানে অপেক্ষা করো, হুইসেলের শব্দ শুনলেই ছুটে আসবে। প্রায় হামাগুড়ি দিয়ে গাছের আড়ালে আড়ালে বৈশালী, সুজিত, তারপর ওসি এগিয়ে যেতে লাগলো।
অতিথি কুটিরের পেছন দিয়ে একটা কাঁঠাল চাপা ঝোপের পাশে তিনজন বসল। এই এক এক মুহূর্ত এক এক প্রহর বলে মনে হচ্ছে। নিজেদের হৃৎপিণ্ডের স্পন্দন যেন বাইরের কোনো শব্দ। হঠাৎ বৈশালী ওসির হাতে চাপ দিল। দূরে একটা টর্চের আলো একবার জ্বলে উঠেই নিভে গেল। তিনজন আরও এগিয়ে গেল। একটা ছোট ঝোপ, কাঁটার খোঁচা থেকে মনে হচ্ছে বোধহয় গোলাপের ঝাড়। এখানে সাদা গোলাপের গাছ ছিল। বৈশালী লক্ষ্য করেছে এর কাছেই বকুল গাছ। আরও একবার টর্চের আলো দেখা গেল। মৃদু পায়ের শব্দ শোনা গেল। দুজনই কোমর থেকে রিভলভার নিয়ে তৈরি। বৈশালীর চোখের যেন পলকও পড়ছে না। পায়ের শব্দ থামলো কিছুক্ষণ। তারপর টর্চের আলো পড়ল ডান দিকে। খুব চাপা কণ্ঠের আওয়াজ। মাটিতে শব্দ হলো। মিনিট কয়েক। তারপরেই বৈশালী, সুজিত আর ওসি ঝাঁপিয়ে পড়ল তিন দিক থেকে। লোক দুজন। একজনকে বৈশালী অনায়াসেই কায়দা করতে পারল। বাকি লোকটিকে নিয়ে সুজিত আর ওসি কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর রাত্রির আকাশ কাঁপিয়ে খুব জোরে আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে সজোরে হুইসেল বেজে উঠল। অনেকগুলো জোরালো টর্চের আলোয় দেখা গেল হাত পেছন দিকে করা অবস্থায় মংসান, তার পাশে বৈশালীর কবলে অবনত মুখে দীপালি দেবী। ধস্তাধস্তির সময় মংসানের রিভলভার থেকে গুলি বের হয়ে গিয়েছিল। ওসি পুলিশের হাত থেকে হাত কড়া নিয়ে মংসানের হাতে পরিয়ে দিয়ে বলল, আমাদের সঙ্গে আপনাদের যেতে হবে। তারপর দীপালি দেবীর দিকে ফিরে বলল, আর এই হত্যার প্ররোচনা আর মূল্যবান রত্ন অপহরণের অভিযোগে আপনাকেও গ্রেপ্তার করলাম দীপালি দেবী। চলুন। গুলির শব্দে লোকজনের গোলমালে ভুবন নিবাসের বাসিন্দারা সবাই এসে জড়ো হয়েছিল। তার মধ্যে অতীনও ছিল। বৈশালী তার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনাকে হয়রানি করার জন্য আমি খুব দুঃখিত অতীনবাবু। এটুকুর প্রয়োজন ছিল। এসব কি হচ্ছে? এরা দুজন মিলে আমার বাবাকে খুন করেছিল, কিন্তু কেন? হ্যাঁ, তবে কেন, কি বৃত্তান্ত সব যথা সময় জানতে পারবেন। আচ্ছা বেশ, এবার তাহলে আমি বার্মায় ফিরে যেতে পারি? আসলে আমার কারবারের ভীষণ ক্ষতি হচ্ছে। আর কোনো তো দেখবার লোক নেই ওখানে। ঠিক আছে, আমি আপনাকে কাল জানাচ্ছি। বারান্দায় সুজিত আর বৈশালী চায়ের কাপ নিয়ে বসে আছে। সুজিতদের বাড়ি। গোয়েন্দা সাহেবা, এবার তো একটু আলোকপাত করো। আমি যে অন্ধকারেই রয়ে গেলাম। ঠিক আছে, একেবারে গোড়া থেকেই শুরু করছি তাহলে। ভুবনবাবুর মৃত্যুর ব্যাপারটা দেখে এটুকু বোঝা যায় যে কোনো পরিচিত লোকের দ্বারাই হত্যা সংঘটিত হয়েছিল। কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। ভুবনবাবু বা ড্রাইভারের কোনো চিৎকারের শব্দও কেউ শোনেনি। খুব সম্ভব যে হত্যাকারী সে ভুবনবাবুর সঙ্গে গাড়ির ভেতরেই ছিল। যখন তিনি আমার বাড়িতে এসেছিলেন তখনও হয়তো গাড়িতেই অপেক্ষা করছিল দেহরক্ষী হিসেবে, কিংবা হয়তো মাঝপথ থেকে গাড়িতে উঠেছিল। চেনা লোক বলে কেউ সন্দেহও করেনি। লোকটা প্রথমে খুব কাছ থেকে সাইলেন্সার লাগানো রিভলভার দিয়ে ভুবনবাবুকে হত্যা করে। তারপর ড্রাইভারকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শেষ করে দেয়। ড্রাইভার হয়তো পেছন ফিরে ব্যাপারটা দেখে ফেলেছিল, কিংবা সামনের আয়নার সাহায্যে পেছনের দৃশ্য দেখতে পেয়েছিল। হত্যাকারী এত পরিচিত ব্যক্তি যে ড্রাইভারকে সাময়িকভাবে নির্বাক করে দিয়েও সে নিশ্চিত হতে পারেনি। যাতে ড্রাইভার চিরদিনের জন্য নির্বাক হয়ে যায় তার ব্যবস্থাই করেছিল। কিন্তু সে বিষক্রিয়াটি কি? পোস্টমর্টেম রিপোর্টে তার স্বরূপ ধরা পড়েনি। সেটা যথাসময়ে বলবো। এখন এই কাহিনীটা শোনো। দীপালি দেবী আমার সঙ্গে দেখা করতে এলেন, শোকের মূর্ত প্রতিমূর্তি। আমি প্রথমে খুব বিচলিত হয়েছিলাম। তিনি প্রথম থেকেই অতীনবাবুর ওপর দোষারোপ করতে লাগলেন। আমার সন্দেহ যাতে অতীনবাবুর ওপর হয়, তার জন্য দীপালি দেবীর চেষ্টার কোনো ত্রুটি ছিল না। বাবা ছেলের ঝামেলার কথা বললেন, সম্পত্তির অংশ নিয়ে তারও উল্লেখ করলেন। ঝামেলা যে হয়েছে সে কথা অতীনবাবু অস্বীকার করেননি, কিন্তু বলেছেন তার কারণ আলাদা। পুলিশের খাতায় ভুবন বাজপেয়ীর নাম আছে চোরা কারবারের অংশীদার হিসেবে। যদিও তাকে অভিযুক্ত করা সম্ভব হয়নি, দিল্লি থেকে একই রিপোর্ট পাঠিয়েছে।
তারপর সেই আলোর সংকেতের কথা তোমার মনে আছে? হ্যাঁ, আছে তো। এটাও আমার চোখে ধুলো দেবার দীপালি দেবীর আরেকটা প্রয়াস। অতীনবাবু যে ঘরে থাকেন তারই বারান্দা থেকে আলোর ইশারা চলেছিল। বাইরের টিলার পাশ থেকে তার উত্তরও এসেছিল। ব্যাপারটা মারাত্মক কিছু নয়, তবু এটা অতীনবাবুকে জড়াবার একটা ফন্দি। স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে অতীনবাবু কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমার না এটাও মনে হয় যে বাইরের লনে আমরা বসে আছি, আমাদের চোখে পড়বে তা জেনেই ওভাবে আলোর সংকেত শুরু করা হয়েছিল। তাহলে এসব কি দীপালি দেবী করছিলেন? হুম, দীপালি দেবী অত কাঁচা মেয়ে নন। পরের দিন ভোরে আমি অতীনবাবুর ঘরে গিয়ে উঠি। গত রাতের আলোর ইশারার কথা বলে তাকে কৌশলে বারান্দার কাছে দাঁড় করালাম। আগের রাতে যে মানুষের কাঠামো দেখেছিলাম সে আরও লম্বা। বুঝলাম অতীনবাবুর অনুপস্থিতির সুযোগে অন্য কাউকে সেখানে দাঁড় করানো হয়েছিল, খুব সম্ভবত মংসানকে। তারপর মনে আছে তোমার কোথা থেকে আলোর রেখা আসছিল সেটা দেখার জন্যে আমরা দুজনে বের হলাম? মনে আছে বই কি, তুমি একটা খাম কুড়িয়ে পেলে। হ্যাঁ, খামটা ঝোপের ধারে এমনভাবে ফেলে রাখা হয়েছিল যাতে সহজেই চোখে পড়ে। অতীনবাবুর নাম লেখা খাম, সেটা স্বাভাবিকভাবেই অতীনবাবুই ফেলে দিয়ে থাকবেন। যে কোনো লোকের পক্ষে সেটা সংগ্রহ করা তো সহজ। এ ধরনের কেসকে আমরা বলি প্ল্যান্টেড, অর্থাৎ আরোপিত। এখানেও অতীনবাবুকে জড়াবার চেষ্টা, কিন্তু খামটার গন্ধতেই আমার সন্দেহ হয়েছিল। খামের গন্ধ? দীপালি দেবী যখন আমার কাছে এসেছিলেন তখন তার শরীর থেকে একটা খুব দামি সুগন্ধ পেয়েছিলাম। প্যারির খুব নামকরা সুবাস, খামেও সেই গন্ধ। বলে যাও। মংসানকে দেখলাম, দিব্যকান্তি, আকর্ষণ করার মতন চেহারা। তারও কথাবার্তায় একই ইঙ্গিত, অতীনবাবুর প্রতি দোষারোপ। মোট কথা লোকটাকে আমার এক্কেবারে ভালো লাগেনি। যে রাতে আসরে কীর্তন হচ্ছিল সে রাতে সাহস করে মংসানের ঘরে ঢুকে পড়লাম। এদিক ওদিক খুঁজতে খুঁজতে কতগুলো কাগজ হাতে এসে গেল, মোক্ষম দলিল। নিজের সম্বন্ধে মংসান এতটা সুনিশ্চিত ছিল যে এইসব কাগজগুলো যে গোপন জায়গায় লুকিয়ে রাখতে হবে তার প্রয়োজনীয়তাই বোধ করেনি। কিন্তু কাগজগুলো তো তুমি আবার রেখে এলে। হ্যাঁ, কারণ কাগজগুলো হারালে মংসান সন্দেহ করত, তাহলে সমস্ত প্ল্যান বানচাল হয়ে যেত। তাই একটা কাগজ ছাড়া আর সব কাগজ আমি রেখে দিয়ে এলাম। একবার প্রায় ধরা পড়ে গিয়েছিলাম, তাই তোমাকে বললাম কোনো রকমে মংসানকে কথা বলে আটকে রাখতে। রেখেছিলাম তো। অজস্র ধন্যবাদ, তোমার মতো সহকারী পাওয়া সত্যিই দুর্লভ। সে যাগ্গে, যে কাগজটা নিজের কাছে রেখে দিলে সেই দুর্লভ দলিলটা কি? একটা চিঠি। চিঠি? হ্যাঁ, আসল চিঠিটা পুলিশের হেফাজতে আমি রেখে এসেছি, নকলটা পড়ো। বৈশালী সুজিতের দিকে একটা কাগজ এগিয়ে দিল। সুজিত পড়ল, ইংরেজিতে লেখা, ডাউন তোমার বাবার কাছে চালান করে দিয়েছি, ধন্যবাদ। সুজিত অসহায়ভাবে বৈশালীর দিকে তাকালো। এটা কি? কিছুই তো অর্থোদ্ধার করতে পারলাম না। বেশ, চিঠিটা মংসান লিখেছে দীপালি দেবীকে। ডাউন বার্মি ভাষা, মানে ময়ূর। ওই চিঠির ওপরে দীপালি দেবী ধন্যবাদ লিখে ফেরত দিয়েছেন। আর একটা জিনিসও আমি মংসানের ঘরে রেখে আসিনি। কি সেটা? ওয়ালের ঝেড়ে শুকনো একটা ফল পেয়েছিলাম। সেটা আমি প্রফেসর বসাকের কাছে দিয়ে এসেছিলাম, যিনি টক্সিন নিয়ে গবেষণা করছেন। তিনি বললেন ফলটা নাকি খুব বিষাক্ত। বার্মায় প্রচুর পরিমাণে এই ফল পাওয়া যায়। এর নির্যাস কাউকে ইঞ্জেকশন হিসেবে দিয়ে দিলে বেহুশ হয়ে যায়, মাত্রা বেশি হলে মৃত্যু। ড্রাইভারের মৃত্যুর কারণ যে এই ধরনেরই কোনো এক ইঞ্জেকশন তাতে কোনো সন্দেহ নেই। ময়ূরটির সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ, সেখানকার পুলিশ দীপালি দেবীর বাবা জহুরি সুরজমাল খেত্রির বাড়ি খানা তল্লাশি করে ময়ূর উদ্ধার করেছেন। ময়ূরের রুবির চোখ? এখানে একটা মজার ব্যাপার আছে। ভুবনবাবু ময়ূরের একটা রুবির চোখ নিয়ে উৎকণ্ঠিত হয়েছিলেন ঠিকই, কিন্তু গোটা ময়ূরের দাম ছিল অনেক বেশি। কেন? তুমি না বলেছিলে ময়ূরটা ব্রোঞ্জের তৈরি? হ্যাঁ, ব্রোঞ্জের তৈরি ঠিকই, কিন্তু ময়ূরের বুকের কাছে একটা জায়গা টিপলে ফাঁক হয়ে যায়। আর সেই গোপন কক্ষে ছিল একটি কাগজ। তাতে ঠিক কোন জায়গায় ভুবনবাবুর কালো বাজারের টাকা লুকোনো তার হদিশ ছিল। মংসানের ঘরে একটা কাগজ দেখেছিলাম, তাতে লেখা ছিল আগামী 13ই রাত 12টায় বকুলতলায় খুঁড়ব, সেখানেই মালিকের সব টাকা আছে, তুমি ঠিক এসো। কিন্তু ওগুলো কালো বাজারের টাকা কি করে বুঝলে? সাধারণভাবে অর্জিত টাকা লোকে ব্যাংকে রাখে কিংবা সিন্ধুকে, মাটির তলায় নয়। কিন্তু আমার মনে যে আরও একটা প্রশ্ন রয়ে গেল। কি? ময়ূরের রুবির একটা চোখ বদলে কে ঝুটো কাজ বসিয়ে দিল? সম্ভবত দীপালি দেবী।
তার বাবাকে দিয়ে এই কাজটি করিয়েছিলেন। তখন বোধহয় ময়ূরের ভেতরের কাগজের রহস্যের কথা তার জানা ছিল না। ভুবনবাবু নিজেই দ্বিতীয় পক্ষের এই পরমা সুন্দরী স্ত্রীকে সব কথা জানিয়েছিলেন। তারপর থেকেই ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়। মংসানের সাহায্য নিয়ে ভুবনবাবুকে সরিয়ে দেওয়া এবং কোনো রকমে অতীনবাবুকে দোষী সাব্যস্ত করতে পারলেই তো পথ পরিষ্কার। কিন্তু তোমাকে ডাকার অর্থ? সাবধান, এবার কিন্তু আমি মানহানির মামলা ঠুকে দেবো। হ্যাঁ, বোধহয় দীপালি দেবীর ধারণা মেয়ে গোয়েন্দাকে যা হোক একটা কিছু বুঝিয়ে দেওয়া যাবে। তাছাড়া উনি চাইছিলেন এই সুযোগে যদি অতীনবাবুকে ফাঁসানো যায় তাহলে মন্দ হয় না। কিন্তু আরও একটা কথা। না, আর কোনো কথা না। কটা বাজে খেয়াল আছে? আমি এখন চলি, অনেকদিন পর একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আজ কাহনে শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গোয়েন্দা কাহিনী পাথরের চোখ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। বৈশালীর ভূমিকায় ছিলাম আমি অপরূপা। অন্যান্য চরিত্রে পাপিয়া, তমজিৎ, অভিষেক, উৎপল, বুবাই, সুদীপ্ত, পার্থ, সৌরভ, রৌনক, সৌরভ রায়, সমীর, সৌমিক, কৃষ্ণময়, সিদ্ধার্থ, অর্ঘ্যমাল্য, কেয়া, সোমক এবং অর্পণ কুমার শর্মা। সম্পাদনা ও আবহ শুভজিৎ। প্রচ্ছদ ঋদ্ধিরাজ পালিত। গল্প পাঠে ও সমগ্র পরিচালনায় RJ অর্ণব। গল্পটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। লেখকের অন্যান্য গল্পের ডিটেলস পাবেন ডেসক্রিপশনে। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।